জয়েন করেছে। হুম 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 আপনি রিয়াদকে ইয়ে করেন, বলেন হ্যাঁ, স্টার্ট রিয়াদ করার ভাই জন্য। শুরু করে দিবে। হ্যাঁ বলেন, শুরু করুন। Please start. হ্যাঁ, ডাক্তার রিয়াদকে রিকোয়েস্ট করছি শুরু করার জন্য, অথবা ডাক্তার ফাতেমা আপনি শুরু করেন। Sir, I think you can start. হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ কামরুল তো দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ Sir. হ্যাঁ স্যার চেঞ্জ হচ্ছে তো? Sir. ঠিক আছে, আমি আনমিউট অপশনটা করে দিছি, আপনি কোন দিক থেকে সাউন্ড আসছে কিনা একটু খেয়াল রাখেন। আমার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ Yes, sir. Clear, sir. হ্যাঁ ঠিক আছে, আপনিও নিজেকে মিউট করে নেন। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আজকে পড়াবো ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হংক। হংক হচ্ছে হাইপারসমোলার নন কিটোটিক কোমা। তো বরাবরের মতোই একটু প্র্যাকটিক্যাল বলার চেষ্টা করব, এবং আমি দেখাবো যে আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, কোথায় কিভাবে ম্যানেজ করছি। আপনার মাইক্রোফোন মিউট, পিটি অফ হয়তো করা হয়ে গেছে, হেডফোন ইউজ করলে আপনি হয়তো একটু ভালো শুনতে পাবেন। প্রেজেন্টেশন আসলে ডায়াবেটিক কিটোএসিডোসিস দেয়ার লটস অফ কন্ট্রোভার্সি। আমরা অনেক সেশন অ্যাটেন্ড করি আমাদের এন্ডোক্রাইন কনফারেন্সে, যে ডিবেটস আপন দা হাউ টু কারেকশন অফ ফ্লুইড ইন ডায়াবেটিক কিটোএসিডোসিস, মানে ফ্লুইড যে আমরা কারেকশন করবো ডায়াবেটিক কিটোএসিডোসিসে, সেটা নিয়ে কি কি ডিবেট, বিভিন্ন গাইডলাইন নিয়ে ওখানে তর্কাতর্কি চলে। তো আপনাদের যখন আমি প্রেজেন্ট করবো একদম বেসিক এবং সিম্পল করে প্রেজেন্ট করবো, যে কিভাবে আপনি হয়তো সিরাজগঞ্জ আছেন, আপনি হয়তো নোয়াখালী আছেন, আপনি তো চিটাং মেডিকেল কলেজে আছেন, আপনি কিভাবে ম্যানেজ করবেন। সেশনের পর অবশ্যই আপনার কোশ্চেন করতে পারবেন। অ্যাকিউট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটার চারটা, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, একটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, একটা হচ্ছে হাইপার অসমোলার নন কিটোটিক কোমা, আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। এই চারটা কম্পোনেন্টকে আমরা অ্যাকিউট কমপ্লিকেশন অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। হাইপোগ্লাইসেমিয়া খুব কমন, আপনারা নিশ্চয়ই জানেন, আপনি সিক্রেটাগব জাতীয় মেডিকেশন অথবা ইনসুলিনের একটা সাইড এফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হক নিয়ে আজকে আমি বিস্তারিত বলবো। ল্যাকটিক অ্যাসিডোসিস আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই। মেটফর্মিন যদি আপনি কোনো পেশেন্টের যদি অক্সিজেন সিচুয়েশন কম থাকে, মানে হাইপোক্সিয়া, যেমন হচ্ছে কোভিড নিউমোনিয়া পেশেন্টের যদি মেটফর্মিন দেন ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, অথবা সিকেডি পেশেন্টের মেটফর্মিন দিলে ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। তো আজকে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হংক নিয়ে বলবো। Diabetic ketoacidosis. It is a medical emergency in diabetic patient defined as presence of all three of the following. তার মানে আমি অনেক সময় আমার স্টুডেন্টদের বলি ডায়াবেটিক কিটোসিস অ্যাসিডোসিস, এই তিনটা থাকলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে। সুতরাং ডায়াবেটিক মানে হাইপারগ্লাইসেমিয়া হতে হবে, ব্লাড গ্লুকোজ শুড বি মোর দ্যান 15 মিলিমোল পার লিটার। কিটোঅ্যাসিডোসিস মানে কিটোসিস হবে, অ্যাসিডোসিস মানে আর্টেরিয়াল পিএইচ লেস দ্যান 7.3 এবং বাইকার্বনেট লেস দ্যান 15। আমি এখানে একটু নরমালটা লিখে দিছি, কারণ অনেক স্টুডেন্টরা হয়তো অনেক সময় কনফিউজড আসে নরমাল পিএইচ একজন মানুষের কত। নরমালি একজন মানুষের পিএইচ 7.35 থেকে 7.45 থাকার কথা। 7.3 নিচে নেমে গেলে তার মানে সেটাকে আমরা অ্যাসিডোসিস বলি। এবং বাইকার্বনেট নরমালি 21 থেকে 29। বাইকার্বনেট যেহেতু অ্যালকালাইন, সুতরাং বাইকার্বনেট যত কমে যাবে তত এটা অ্যাসিডোটিক এনভায়রনমেন্ট ইন্ডিকেট করে। সুতরাং বাইকার্বনেট 15 নিচে, এটা আপনাকে মনে রাখতে হবে যে pH should be less than 7.3 এবং বাইকার্বনেট should be less than 15 in diabetic ketoacidosis। সুতরাং আপনি যদি খুব সহজভাবে মনে রাখেন, তিনটার মধ্যে সবগুলাই থাকতে হবে। ব্লাড সুগার 15 এর বেশি, দেয়ার শুড বি কিটোসিস মানে হচ্ছে কিটোন বডি থাকতে হবে ইউরিনে অথবা ব্লাডে, এবং অ্যাসিডোসিস মানে পিএইচ লেস দ্যান 7.3 এবং বাইকার্বনেট লেস দ্যান 15। এই তিনটা থাকলে আমরা তাকে বলবো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এটা এমবিবিএস ফিজিশিয়ানদের খুব বেশি জানার দরকার নাই, তবুও আপনি একটু শুনে রাখেন। ইউগ্লাইসেমিক কিটোঅ্যাসিডোসিস একটা টার্ম আছে। ইউ মানে হচ্ছে প্রায় সমান,
তার মানে ব্লাড সুগার তত বাড়বে না, কিন্তু কিটোএসিডোসিস, ডায়াবেটিক কিটোএসিডোসিস নরমাল অর মডারেটলি এলিভেটেড গ্লুকোজ কনসেন্ট্রেশন। আমরা সবসময় যেটা চিন্তা করি যে কিটোএসিডোসিস মানে ব্লাড সুগার নিশ্চয়ই 20, 22, 24, 26 হবে। কিছু কিছু পেশেন্ট পাওয়া যায় ব্লাড সুগার হয়তো 8-10-এর মধ্যে আছে, কিন্তু পেশেন্টের কিটোএসিডোসিস। তো এটা খুব রেয়ার, সাধারণত 1 to 3%। ডায়াবেটিক কিটোএসিডোসিসে 100টা পেশেন্ট যদি আপনি দেখেন, তার মধ্যে 1 থেকে 3% পেশেন্ট পাবেন ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস। যাদের সাধারণত কার্বোহাইড্রেট ইনটেক খুবই কম, তাদেরই এই ধরনের ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস হয়। occur particularly when ketones are produced early in patient with reduced carbohydrate intake, patient with gastrointestinal disease and SGLT2 inhibitor। যেসব পেশেন্ট ওই সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার 2 ইনহিবিটর পাচ্ছে, এটা একটা অ্যাডভার্স এফেক্ট কিন্তু ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস, মানে ব্লাড সুগার তত বাড়বে না, বাট দেয়ার উইল বি কিটোএসিডোসিস, অথবা যাতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ থাকে। মানে যে জিনিসটা আপনার মনে রাখা দরকার, যেসব পেশেন্ট কার্বোহাইড্রেট খাচ্ছে না, এবং স্পেশালি এই যে এখন লোকজন কিটো ডায়েট করছে, কিটো ডায়েটের লোকদের যদি কিটোএসিডোসিস হয়, সেটা অনেকটা ব্লাড সুগার কিন্তু তত বাড়বে না, কারণ সে দেখা যাচ্ছে যে এখন একটা জিনিস আপনি বোঝার জন্য হয়তো মনে রাখলে হয়তো আপনার জন্য একটু খেয়াল করলে হয়তো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যেসব পেশেন্ট কার্বোহাইড্রেট খুবই কম খাচ্ছে, তাদের তো ব্লাড সুগার তত বেশি বাড়বে না, কিন্তু সে যেহেতু প্রচুর চর্বি খাচ্ছে কিটো ডায়েটে, সুতরাং তার কিটোএসিডোসিস হবে, কিন্তু ব্লাড সুগার তত বাড়বে না, এটা হবে ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস। সুতরাং এটা একটা রেয়ার কন্ডিশন, যেটা সাধারণত 1 থেকে 3% হয়। কিটোএসিডোসিস হবে, কিন্তু ব্লাড সুগার তত বাড়বে না, স্পেশালি যারা কিটো ডায়েট করছে, যা কার্বোহাইড্রেট একদম কম খাচ্ছে, অথবা যাদের জিআই ডিজিজ আছে যার জন্য কার্বোহাইড্রেটটা অ্যাবজর্পশন হচ্ছে না, অথবা যেসব পেশেন্ট SGLT2 ইনহিবিটরের কাজ কি রেনাল টিউবিউল থেকে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হইতে দেয় না। সুতরাং এই ধরনের মেডিকেশনে যদি কিটোএসিডোসিস হয়, সেটা ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস হবে। এখন আমি ডায়াবেটিক কিটোএসিডোসিসের প্যাথোজেনেসিস বলবো। প্যাথোজেনেসিস বলার আগে আপনাদের আমি একটু বলে নিই, তাই আপনাদের জন্য বোঝার সুবিধা হবে ইনসুলিন কি কাজ করে এবং ইনসুলিনের অভাব হলে কি হবে। ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, মানে সে সবকিছু সঞ্চয় করতে পছন্দ করে। ইনসুলিন আপনার সেলের মধ্যে গ্লুকোজ আপটেকটা বাড়ায়, যাতে গ্লুকোজ সার্কুলেশনে ঘোরাঘুরি না করে সেলের মধ্যে ঢুকে থাকে। সেইভাবেই তো ইনসুলিনটা ব্লাড সুগার লেভেলটা কমায়, কারণ এটা সার্কুলেশনে গ্লুকোজ ঘোরাঘুরি করে এটা পছন্দ করে না, এটাকে সেলের মধ্যে নিয়ে যায়। এবং ইনসুলিন গ্লুকোনিওজেনেসিস, মানে প্রোটিন এবং ফ্যাট থেকে যে গ্লুকোজ ফর্মেশন হয় সেটাকে ইনহিবিট করে, এবং গ্লাইকোজেনোলাইসিস, যে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে জমা আছে সেটাকেও ভাঙতে দেয় না। সুতরাং ইনসুলিন সেলের বাইরে গ্লুকোজকে ভিতরে নিয়ে যায়, এবং সেলের মধ্যে যে গ্লাইকোজেন জমা আছে সেটাকেও ভাঙতে দেয় না, এবং সেলের মধ্যে গ্লুকোজ ফর্মেশন নতুন ভাবে প্রোটিন অথবা ফ্যাট থেকে হইতে দেয় না। এবং এটা প্রোটিন এবং ফ্যাট সিনথেসিস বাড়ায়, এবং প্রোটিন এবং ফ্যাট ব্রেকডাউন কমায়। সুতরাং দিস আর দ্য ফাংশনস অফ দ্য ইনসুলিন। এবং ইনসুলিন পটাশিয়ামকেও, মানে সার্কুলেশনে ঘোরাঘুরি এটা পছন্দ করে না, পটাশিয়ামকেও সেলের মধ্যে নিয়ে যায়। তার মানে ইনসুলিন দুইটা মলিকিউলকে সেলের ভিতরে রেখে দিতে পছন্দ করে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে পটাশিয়াম। সুতরাং ইনসুলিন যদি না থাকে, গ্লুকোজও বাইরে চলে আসবে, পটাশিয়ামও বাইরে চলে আসবে। এখন আপনি চিন্তা করেন ইনসুলিন যখন থাকবে না, তখন ঘটনা কি হবে। একটা হচ্ছে গ্লুকোজ আপটেক, ইনসুলিন সেলের মধ্যে ঢুকতে পারবে না, সুতরাং রক্তে ব্লাড গ্লুকোজ বাড়বে। গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস দুইটাই বাড়তে থাকবে, যার ফলে ব্লাড সুগারটা বাড়তেই থাকবে। এটা তো প্রোটিন ব্রেকডাউন হইতে দেয় না, ফ্যাটও ব্রেকডাউন হইতে দেয় না, কিন্তু দেখা গেলো এই ক্ষেত্রে প্রোটিনও ভাঙছে, ফ্যাটও ভাঙছে, এবং এই প্রোটিন এন্ড ফ্যাট ভেঙে যে মলিকিউল তৈরি হচ্ছে, সেগুলো থেকেই আসলে গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছে। এবং কিটোজেনেসিস এবং কিটোন বডি ফর্মেশনটা ল্যাক অফ ইনসুলিন ইনহিবিট করে, স্টিমুলেট করে। এবং ইনসুলিন যদি ল্যাক হয়, পটাশিয়ামও সেলের ভিতরে আর থাকতে চায় না, এটা সেলের বাইরে চলে আসে। সুতরাং ইনসুলিন যদি কোনো পেশেন্টের ডেফিসিয়েন্ট হয়, এক হচ্ছে তার ব্লাড সুগার বাড়তে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার প্রোটিন ব্রেকডাউন হতে থাকবে। নাম্বার 3 হচ্ছে তার ফ্যাট ব্রেকডাউন হতে থাকবে এবং কিটোন বডি তৈরি হতে থাকবে। নাম্বার 4 হচ্ছে পটাশিয়াম সেলের বাইরে চলে আসবে। এই একটা ফ্লো চার্ট আমি যে গাইডলাইন থেকে নিচ্ছি, ওই ডেভিডসনও একই ইয়ে থেকে নিচ্ছি। এটা খুব চমৎকার, আমার কাছে খুব ভালো মনে হলো। একটা পেশেন্টের ইনসুলিন যদি না থাকে, আমি ইতিমধ্যে যেটা বললাম, এক হচ্ছে সেলের গ্লুকোজ আপটেক হবে না, নাম্বার 1। নাম্বার 2, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস বেশি হবে, যার ফলে ব্লাডে গ্লুকোজটা বেড়ে যাবে। অন্যদিকে প্রোটিন ব্রেকডাউন বেড়ে যাবে, ফ্যাট ব্রেকডাউন বেড়ে যাবে, যার ফলে কিটোজেনেসিস হতে থাকবে। এবং প্রোটিন এবং ফ্যাট ব্রেকডাউনের যে প্রোডাক্ট, সেখান থেকে গ্লুকোনিওজেনেসিস হয়ে ব্লাড সুগারটা আরো বাড়তে থাকবে। এবং ব্লাড সুগার যখন ইউরিনের সাথে বের হইতে যেতে থাকবে, তখন কিন্তু সাথে পানিও নিয়ে যাবে, যার ফলে পেশেন্ট উইল বি ডিহাইড্রেটেড। এবং ইনসুলিন ল্যাকের জন্য কিন্তু পটাশিয়াম আস্তে আস্তে সেলের বাইরে চলে আসবে। সো দিস আর দ্য প্যাথ। অনেক সময় স্টুডেন্টদের কাছে যে পরীক্ষাতে হয়তো কখনো যদি ফ্লোচার্ট চাওয়া, যদি জিজ্ঞেস করে যে কিভাবে ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়, স্টুডেন্টরা খুব কনফিউজড হয়ে যায়, কিন্তু দিস ইজ ভেরি সিম্পল।
এক হচ্ছে সেলের মধ্যে গ্লুকোজ আপটেক হবে না, নাম্বার 1। গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস বাড়তে থাকবে, ব্লাড সুগার বাড়তে থাকবে, গ্লাইকোসুরিয়া হবে, অসমোটিক ডায়ালিসিস হতে থাকবে এবং পেশেন্ট উইল বি ডিহাইড্রেটেড এবং ফ্যাটস ব্রেকডাউন যেহেতু বেড়ে যাবে দেয়ার উইল বি কিটোজেনেসিস, এবং প্রোটিন ব্রেকডাউন বেড়ে যাওয়ার জন্য ওখান থেকে গ্লুকোনিওজেনেসিস হবে। সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। আমি একটু থিওরি বলি। Diabetic ketoacidosis commonly found in type 1 diabetes, but it also occur in other types of diabetes during a stressful situation. মানে টাইপ 1 এ ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়। আমি আপনাদের আগেও বলছি, আবারও বলি, টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের, টাইপ 1 ডায়াবেটিস পেশেন্ট মানে যাদের বডিতে ইনসুলিন নাই, তাদেরকে আজীবন ইনসুলিন চালাইতে হবে। সুতরাং ইনসুলিন ইনজেকশন দেওয়া বন্ধ করে দিলেই কিন্তু তার ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়ে যাবে। আর টাইপ 2 ডায়াবেটিস যারা, তাদের এট দ্য টাইম অফ দ্য ডায়াগনোসিস 50% অফ দ্য বিটা সেল হ্যাজ অলরেডি বিন লস্ট। আপনি যখন সিক্রেটাগ্রাম জাতীয় ওষুধগুলো কন্টিনিউ করেন, প্রত্যেক বছর 5 থেকে 7% এডিশনাল বিটা সেল লস্ট হইতে থাকবে, যার ফলে যখন বিটা সেল টোটাল এক্সেশন হয়ে যাবে, টাইপ 2 ডায়াবেটিস উইল বিহেভস লাইক টাইপ 1 ডায়াবেটিস। সুতরাং টাইপ 2 ডায়াবেটিস যাদের বিটা সেল একদম এক্সস্টেড হয়ে গেছে, তারাও কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনে ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়ে যাবে। দুইটা কারণে হয়। একটা হচ্ছে ইনসুলিন ল্যাক হবে, ইনসুলিনের অভাব থাকবে। 2 নম্বর হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন, যেগুলো স্পেশালি যেমন গ্লুকাগন, গ্রোথ হরমোন, ক্যাটেকোলামাইন, এগুলো কর্টিসল, এইসব হরমোনগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, যার ফলে ব্লাড সুগার বাড়বে এবং হচ্ছে লিপিড ব্রেকডাউনটা বাড়তে থাকবে। এখন ইনসুলিন ডিফিসিয়েন্সি মে বি রিলেটিভ ইন দ্য সেটিং অফ সিভিয়ার ইনফেকশন when normal amount of insulin is sufficient. ধরেন একজন পেশেন্ট টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট, তার বিটা সেল ধরেন হচ্ছে 80% ড্যামেজ হয়ে গেছে, 20% আছে, তার কোনো ইনফেকশন হলে তার, আমাদের বডিতে যে কোনো ইমার্জেন্সি বা ইনফেকশনে ইনসুলিন সিক্রেশনটা কিন্তু বাড়ে, কিন্তু তার 80% যেহেতু ড্যামেজ, হয়তো ইনসুলিনটা ওভাবে বাড়ছে না, যার ফলে এটা রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন দেখা যাচ্ছে। ধরেন আপনার পকেটে অল্প কিছু টাকা পয়সা আছে, এখন বিপদের সময় আপনার বেশি টাকা পয়সা দরকার, সুতরাং এই অল্প টাকা পয়সাটা আপনার কাছে ইনসাফিসিয়েন্ট মনে হবে। অথবা অ্যাবসলিউট when insulin therapy is neglected, মানে টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট, আপনি বাইরে থেকে ইনসুলিন দিচ্ছেন, যার ফলে কিটোজেনেসিস হচ্ছে না, আপনি যখনই ইনসুলিন থেরাপিটা বন্ধ করে দিবেন তখনই কিন্তু ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করবে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা সবসময় বলি ডায়াবেটিক কিটোএসিডোসিসে একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে ইনফেকশন, কিন্তু ইনফেকশন হলে অনেক সময় কিন্তু টেম্পারেচার নরমাল থাকবে, ইভেন টেম্পারেচার কমও থাকতে পারে, কারণ ডায়াবেটিক কিটোএসিডোসিসে অ্যাসিডোসিসের জন্য ভ্যাসোডাইলেশন হয়, যার ফলে টেম্পারেচার, অনেক সময় স্যার পরীক্ষাতে জিজ্ঞেস করে যে ডায়াবেটিক কিটোএসিডোসিসের পেশেন্ট স্ট্রং ইনফেকশন আছে সার্কুলেশনে, পেশেন্টের সেপ্টিসেমিয়া আছে, কিন্তু পেশেন্ট দেখা গেল জ্বর নাই অথবা পেশেন্টের হাইপোথার্মিয়া, এটা কিভাবে সম্ভব? এটা বলতে হবে স্যার ভ্যাসোডাইলেশন হবে, কারণ অ্যাসিডোসিসের জন্য। তো এটা আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে হয়তো বুঝে যাবেন। সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যেই বললাম, এক হচ্ছে পটাশিয়াম ডিপ্লেশন হয়, কারণ ইনসুলিন যখন ডেফিসিয়েন্সি হবে তখন কিন্তু এক হচ্ছে, আমরা সবসময় বলি যে ইনসুলিন সেলের মধ্যে পটাশিয়ামটা ঢুকে রাখে, ইনসুলিন যখন ডেফিসিয়েন্সি হবে তখন পটাশিয়াম সেলের বাইরে চলে আসবে। তো অবজারভেশন হচ্ছে, বডির টোটাল পটাশিয়াম যদি কমেও যায়, আমি কথাটা আবার বলছি, বডির টোটাল পটাশিয়াম যদি কমেও যায়, কিন্তু রক্তে পটাশিয়াম দেখবেন যে হয় নর্মাল থাকছে অথবা একটু বেশিও থাকছে, যদিও পেশেন্ট পটাশিয়াম ডেফিসিয়েন্ট। কারণ হচ্ছে পেশেন্টের যেহেতু প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে, ডিসপ্রপোর্শনেট লস অফ ওয়াটার, পেশেন্টের যেহেতু অসমোটিক, যেহেতু ব্লাড সুগার বাড়ছে, সুগার ইউরিনের সাথে চলে যাচ্ছে, এবং সুগার যেহেতু অসমোটিকলি অ্যাক্টিভ, ইউরিন তার সাথে নিয়ে যাচ্ছে, যার ফলে পেশেন্ট ডিহাইড্রেটেড হওয়ার জন্য তার সার্কুলেশন কনসেন্ট্রেটেড হবে, যার ফলে পটাশিয়ামটা আপনি নর্মালও পেতে পারেন, যদিও পেশেন্ট পটাশিয়াম ডেফিসিয়েন্ট। নাম্বার 2, ইন্ট্রাসেলুলার টু এক্সট্রাসেলুলার শিফট কস্ট, ইনসুলিন যখনই সার্কুলেশনে কমে যাবে, পটাশিয়াম সেল থেকে সেলের বাইরে চলে আসবে, যার ফলে ইন্ট্রাসেলুলার ডেফিসিয়েন্ট থাকার পরেও কিন্তু আপনার মনে হবে যে রক্তে হয়তো পটাশিয়ামটা ঠিক আছে। অ্যাসিডোসিস, আপনি হাইড্রোজেন আয়ন, ইন্ট্রাসেলুলার পটাশিয়ামকে যখনই অ্যাসিডোসিস হবে, হাইড্রোজেন আয়ন সেলের ভিতর পটাশিয়ামকে সেলের বাইরে রিপ্লেস করে দিবে। তার মানে মূল মেসেজ যেটা আমি আপনাকে দিতে চাচ্ছি, সিরাম পটাশিয়াম সার্কুলেশনে আপনি যদি নর্মালও দেখেন, ইভেন কিছুটা এলিভেটেডও দেখেন, পেশেন্ট কিন্তু আসলে পটাশিয়াম পেশেন্টের ডেফিসিয়েন্ট, যার ফলে আমরা যখন চিকিৎসাতে দেখবো সিরাম পটাশিয়াম যখন 3.5 থেকে 5 মানে নর্মাল সার্কুলেশনে, তখনও আমরা রোগীকে পটাশিয়াম ইনজেকশন দেব। কিভাবে দেব সেটা আমি ট্রিটমেন্টে বলবো। কিন্তু আরেকটা জিনিস মনে রাখেন, যখনই আপনি ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করবেন, দেখবেন যে পটাশিয়াম খুব দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ হচ্ছে, আপনি যখনই ফ্লুইড দিতে থাকবেন, আমরা 6 লিটার ফ্লুইড দিই প্রথম 24 ঘন্টা, আমি আপনাদের ট্রিটমেন্ট অপশনে ফ্লুইড অপশনে দেখাবো। ফ্লুইড যখন দিতে থাকবেন, দেখবেন যে সার্কুলেটরি পটাশিয়ামটা আস্তে আস্তে ডাইলুট হয়ে সিরাম পটাশিয়াম লেভেলটা কমে যাচ্ছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, বাইরে থেকে যখনই আপনি ইনসুলিন দেওয়া শুরু করবেন, ডিকের চিকিৎসা হচ্ছে কিন্তু
মানে ফ্লুইড হচ্ছে ইনসুলিন। যখনই আপনি বাইরে থেকে ইনসুলিন দিবেন, ইনসুলিন পটাশিয়ামকে বলবে বাইরে ঘোরাঘুরি করবে না, তুমি সেলের ভিতরে চলে যাও। সুতরাং যে মেসেজটা আপনাদের কাছে এই স্লাইডের মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে, ডেসপাইট দ্য পেশেন্ট বিকাম পটাশিয়াম ডিফিশিয়েন্ট এট দ্য অনসেট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস, সিরাম পটাশিয়াম আপনি নর্মাল অথবা কিছুটা এলিভেটেড পেতে পারেন, কিন্তু আপনি যখনই আপনি ফ্লুইড এবং ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করবেন তখন পটাশিয়ামটা দ্রুত নিচের দিকে নামতে থাকবে। এটা ইম্পর্টেন্স হলো, আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিসের পেশেন্ট প্রথম যখন আমার কাছে আসবে আমি সিরাম ইলেক্ট্রোলাইট করব, সিরাম ইলেক্ট্রোলাইট পটাশিয়াম নর্মাল তো 3.5 থেকে 5.5, ওই পটাশিয়াম নর্মাল থাকলেও আপনার আইভি পটাশিয়াম ক্লোরাইড ইনজেকশন আমরা দেবো, আমি সেটা ট্রিটমেন্ট সেকশনে ডিটেইলস বলবো। তো এটা স্যারদের খুব ফেভারিট কোশ্চেন। এক হচ্ছে একটা পেশেন্ট ডায়াবেটিক কিটোএসিডোসিসে কতটুকু ফ্লুইড লস হয়? সাধারণত 6 লিটার ফ্লুইড লস হয়, 3 লিটার এক্সট্রা সেলুলার, 3 লিটার ইন্টারসেলুলার। ইন্টারসেলুলারটা আমরা সাধারণত ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিয়ে রিপ্লেস করি, এক্সট্রা সেলুলারটা আমরা সাধারণত নরমাল স্যালাইন দিয়ে রিপ্লেস করি। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো বিভিন্ন মিলিমোলে এগুলো মানে লস হচ্ছে। সুতরাং আপনি শুধু এইটুকু মনে রাখেন, 24 ঘন্টায় আপনি যখন রিপ্লেসমেন্ট করবেন 24 ঘন্টায় একজন মানুষকে সাধারণত 6 লিটার ফ্লুইড রিপ্লেস করতে হয়। ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হংকের পার্থক্য পরীক্ষাতে সাধারণত এমবিবিএস স্টুডেন্টদের সবসময় পরীক্ষাতে আসে, স্টুডেন্টরা 2টা 3টা 4টা লিখে, কিন্তু খুব খুব সহজ। আপনি আমি আপনাকে বলি, এক হচ্ছে ব্লাড সুগার ডায়াবেটিক কিটোএসিডোসিসে 15 বেশি পাবেন, হংকে অনেক বেশি পাবেন, 30 বেশি পাবেন। হংক মানে হাইপারসমোলার নন কিটোটিক কমা। আপনি এখানে ডায়াবেটিস 15 বেশি পাবেন, এখানে 30 বেশি, এখানে কিটোন বডি বেশি পাবেন। আপনি ডায়াবেটিক কিটোএসিডোসিসের ডেফিনেশন যদি দেখেন, ব্লাড সুগার 15 বেশি, কিটোন বডি ইউরিন এবং ব্লাডে কিটোসিস থাকবে, এবং পিএইচ লেস দেন 7.3, বাইকার্বনেট লেস দেন 15, যাতে এখানে কিটোসিস নরমাল অথবা মার্জিনালি এলিভেটেড থাকবে। এখানে অ্যাসিডোসিস তত সিগনিফিকেন্ট হয় না, পিএইচ 7.3 এর চেয়ে বেশি, এখানে অ্যাসিডোসিস হয় না, বাইকার্বনেট 18 বেশি। অ্যানায়ন গ্যাপ হচ্ছে সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, সাধারণত 5 to 11, এটা 10 বেশি হবে। ডায়াবেটিক কিটোএসিডোসিস ইজ এ কজ অফ হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে সেটা ভেরিয়েবল হবে। হাইপার অসমোলার মানে হচ্ছে অসমোলারিটি সূত্র আমি পরে দেখাবো। 2 সোডিয়াম ইউরিয়া প্লাস গ্লুকোজ আমি দেখাবো আপনাকে সামনে। 320, নরমালি এটা 280 থেকে 295, এটা 320 এর বেশি হবে। 340 এর বেশি হলে আবার পেশেন্ট ড্রাউজি অথবা কমা হয়ে যাবে। এই ডায়াবেটিক কিটোএসিডোসিসে সাধারণত অসমোলারিটি বাড়ে না। এটা নামই হচ্ছে কমা, তার মানে এটি স্টুপার এবং কমা এটাতে কমন, কিন্তু এটাতে সাধারণত পেশেন্ট এরার থাকে, কিন্তু সিভিয়ার কেসে মানে স্টুপার অথবা কমা হতে পারে। তার মানে আপনি ডিফারেন্সটা যদি এইভাবে মনে রাখেন, একটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে, একটা হচ্ছে কিটোসিস নিয়ে, দুইটা হচ্ছে অ্যাসিডোসিস নিয়ে, 3টা অ্যাসিডোসিস নিয়ে, আর একটা হচ্ছে হাইপারসমোলার নিয়ে, একটা হচ্ছে কমা নিয়ে। এই দুইটা আবার এই দুইটাতে থাকবে। সুতরাং আমি আবারও বলছি, ব্লাড সুগার মোর দেন 15 ইন কেস অফ ডিকে, মোর দেন 30 ইন কেস অফ হংক। কিটোন বডি ডিকেতে থাকবে, হংকে নরমাল অথবা মার্জিনালি বেশি থাকতে পারে। অ্যাসিডোসিস থাকবে হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিসে, হংকে তত অ্যাসিডোসিস থাকবে না। হাই অ্যানায়ন গ্যাপ থাকবে, এই ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ ভেরিয়েবল, এটাতে হাইপারসমোলার হবে এবং এটাতে কমা ইজ কমন। Precipitating factors for diabetic ketoacidosis: undiagnosed diabetes. Up to 20% type 1 diabetes may present with diabetic ketoacidosis. এটা very important. Type 1 diabetes এর পেশেন্ট 20% হয়তো কিটোএসিডোসিস নিয়ে হসপিটালে আসার পরই প্রথমবার ডায়াগনোসিস হবে যে তার ডায়াবেটিস আছে, অথবা ওমিশন অফ ইনসুলিন ডোজ, পেশেন্ট ইনসুলিন নিতে ইনসুলিনটা সে নিচ্ছে না। ইনজুডিশিয়াস রিডাকশন অফ ইনসুলিন ডোজ, ইনসুলিন হয়তো সকালে 20 রাতে 20 দরকার, সে হয়তো সকালে 6 রাতে 6 নিচ্ছে, অথবা কোনো ইন্টারকারেন্ট ইলনেস, স্পেশালি ইনফেকশন অথবা এমআই, স্ট্রোক, ট্রমা, প্রেগন্যান্সি, প্যানক্রিয়াটাইটিস, অ্যালকোহল, কর্টিকোস্টেরয়েড ড্রাগ ইউজ। সো দিস আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস ফর ডায়াবেটিক কিটোএসিডোসিস। সুতরাং দুইটা ফ্যাক্টরস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেশেন্টের হয়তো আপনি ইনসুলিন থেরাপি, পেশেন্ট হয়তো ইনসুলিনটা ডিসকন্টিনিউ করছে, নাম্বার 1। নাম্বার 2, পেশেন্টের কোনো ইন্টারকারেন্ট ইলনেস অথবা ইনফেকশন হয়েছে। দিস আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস ফর ডায়াবেটিক কিটোএসিডোসিস। অনেক সময় পরীক্ষাতে সারা জিজ্ঞেস করে। ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। ডায়াবেটিক কিটোএসিডোসিস সাধারণত রোগীরা বলবে যে আমার খারাপ লাগছে, 2 থেকে 3 দিনের মধ্যেই সাধারণত ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়। পেশেন্ট উইকনেস হয়, মানে আপনি দেখবেন 3 থেকে 5 দিনের মধ্যে, অথবা কখনো কখনো 1 থেকে 2 দিনের মধ্যে কিটোএসিডোসিস হচ্ছে। সাধারণত পেশেন্টের পলিউরিয়া, পলিডিপসিয়া থাকে, ওজন খুব দ্রুত কমতে থাকে, উইকনেস থাকে, নশিয়া, ভমিটিং, লেগ ক্র্যাম্প, অ্যাবডোমিনাল পেইন, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে। সাধারণত টিপিক্যাল সিম্পটম, পেশেন্ট হয়তো আপনাকে এসে হিস্ট্রি দেবে যে আমার 3 দিনের জ্বর, তারপর থেকে কন্টিনিউয়াস বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, একদম দুর্বল হয়ে গেছে, প্রেশার নাকি ডাউন হয়ে গেছে, ডায়াবেটিস মাইপে দেখছি 25-30, সেই জন্যই হসপিটালে আপনার কাছে
পাঠানো হয়েছে, সুতরাং আপনি চিন্তা করবেন ডায়াবেটিক কিটোএসিডোসিস কিনা। সিমটম নাম্বার 1 হচ্ছে পেশেন্টের ডিহাইড্রেশন থাকবে, আপনার পেডিয়াট্রিক্সে নিশ্চয়ই পড়ছেন, জাস্ট ওইরকমই ফিচারগুলো। এক হচ্ছে পেশেন্টের ড্রাই স্কিন থাকবে, টাং থাকবে, সানকেন আইবল থাকবে, হাইপোটেনশন থাকবে, র্যাপিড উইক পালস থাকবে। তার মানে পেশেন্টের ব্লাড প্রেশার দেখবেন আপনি 100/70, 90/60 খুব কম, এবং পেশেন্টের ট্যাকিকার্ডিয়া পাবেন, এবং পেশেন্টের জিহ্বাটা ড্রাই পাবেন এবং টাং ড্রাই পাবেন। কিটোএসিডোসিসে একটা দুইটা পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স হলো, মানে পিকুলিয়ার মানে হচ্ছে এটা টিপিক্যাল ফিচার হলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদিও সব ক্ষেত্রে পাওয়া যায় না, শুধুমাত্র সিভিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। পেশেন্ট অ্যাসিডোসিসের জন্য অ্যাসিডোটিক ব্রিদিং হয়, র্যাপিড রেসপিরেশন নেয়, মনে হবে মাছ পানি থেকে বাইরে দিকে যেরকম হা করে বাতাস নিচ্ছে এরকম, এয়ার হাঙ্গার, অ্যাসিডোটিক ব্রিদিং। এটা আরেকটা নাম হচ্ছে কুসমল ব্রিদিং, ডিপ এন্ড সাইন রেসপিরেশন। এটা শুধু সিভিয়ার কেসে পাওয়া যায়। পরীক্ষাতে সাবা কুসমল শব্দটা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পছন্দ করে। সুতরাং র্যাপিড রেসপিরেশন হবে, যেটা ডিপ এবং সাইন মনে হচ্ছে, সাইন মানে হচ্ছে গভীর দীর্ঘশ্বাসের মতো, এয়ার হাঙ্গার, অ্যাসিডোটিক ব্রিদিং অথবা কুসমল ব্রিদিং। অ্যাসিটন ব্যাড ইন স্মেল, অনেক সময় আমরা আগে পড়তাম যে এটা মানে লাইক দ্য স্মেল অফ ওয়েট, মানে অথবা একটু মিষ্টি টাইপের একটা গন্ধ, কিন্তু এখনকার গাইডলাইন গুলাতে সবগুলোতে আমি দেখছি লেখা আছে নেল ভার্নিশ রিমুভার, হয়তো মেয়েরা একটু ভালো বলতে পারবে, নখে যে রং করা হয় সেটা রিমুভ করার জন্য যে ধরনের হয়তো কোনো প্রিপারেশন ইউজ করা হয় সেটার ধরনের কালার। আমি আগেই বলছি পাইরেক্সিয়া নাও থাকতে পারে ডিউ টু ভেসিডুলেশন কস্ট অ্যাসিডোসিস, কনফিউশন, ড্রাউজিনেস, কমা ইজ ফিচার্স অফ হংক, কিন্তু কিটোএসিডোসিস একদম সিভিয়ার ক্ষেত্রে হতে পারে সাধারণত, সরি যদি হয় তার মানে এটা সিভিয়ার মনে রাখবেন। এবং একটা জিনিস আপনি মনে রাখবেন, হোমকে পেশেন্ট যেমন আনকনশাস নিয়ে আপনার কাছে আসবে, ডিকে পেশেন্ট আনকনশাস না নিয়েই আপনার কাছে আসবে, এটাই স্বাভাবিক। সো একটা স্টেটমেন্ট বলা হয়, এ পেশেন্ট উইথ ডেঞ্জারাস কিটোএসিডোসিস মে ওয়াক ইনটু কনসাল্টিং রুম। একটা রোগী হয়তো হেঁটে হেঁটে আসলো অথবা কেউ ধরে তাকে হাঁটায় নিয়ে আসলো, আপনি দেখতেন যে না রোগী তো মনে হয় হেঁটেই আসছে, মনে হয় রোগী তো মনে হয় সুস্থ, বা রোগী মনে হয় ততটা খারাপ না যতটা খারাপ আপনি আনকনশাস হয়ে মনে করতেন। তার মানে আপনাকে অবশ্যই এটা খুব কেয়ারফুলি ট্রিট করতে হবে, কারণ এই পেশেন্ট উইথ ডেঞ্জারাস কিটোএসিডোসিস মে ওয়াক ইনটু ক্যান্সার। সুতরাং আনকনশাসনেস ইজ নট এ কমন ফিচার অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। ইনভেস্টিগেশন, আমরা ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট করি, ব্লাড সুগারটা দেখি। ব্লাড সুগার অনেক সময় পেশেন্টরা গ্লুকোমিটারে দেখে হাই পাওয়া যায়, হাই মানে হচ্ছে 35-এ বেশি, আমরা তখন ল্যাবে পাঠাই, তখন ল্যাব থেকে বলে দেয় 35, 36, 40, 38 এরকম। এবং ইউরিয়া যদি বেশি পান তাই আপনি চিন্তা করবেন যে পেশেন্ট ডিহাইড্রেটেড। এটা আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা ক্রিয়েটিনিন পাঠাই, ইউরিয়া পাঠানোর দরকার কি? ইউরিয়া পাঠানোর উদ্দেশ্য হলো ইনক্রিজড ইউরিয়া মিন্স ডিহাইড্রেশন। আমরা আর্টারিয়া ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি। আমি যখন বারডেমে এমডি স্পটে স্টুডেন্ট ছিলাম, বারডেমে আমরাই আর্টারিয়া ব্লাড কালেক্ট করে তারপরে পাঠাইতাম, অথবা ল্যাব থেকে ওরা এসেও ব্লাড কালেক্ট করে নেয়। বারডেমে সাধারণত আমরা নিজেরাই করতাম। 3টা কিটোন বডি হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিটোন যেটা স্মেলের সাথে বের হয়, যেটার জন্য অ্যাসিটোন ব্যাড ইন স্মেল আমি বললাম। আর আরেকটা কিটোন বডি অ্যাসিটো অ্যাসিটেট যেটা ইউরিনে পাওয়া যায়, আর 3-হাইড্রোক্সিবিউটাইড যেটা ব্লাডে পাওয়া যায়। এই 3টা কম্পোনেন্ট মিলিয়ে আমরা কিটোন বডিজ বলি। সুতরাং ইউরিনে আমরা কিটোন বডি দেখতে পাই, ব্লাডে কিটোন বডি দেখতে পাই। ইউরিনে কিটোন বডি আমরা অনেক সময় স্ট্রিপ দিয়েও দেখতে পাই, সাধারণত ল্যাবে অনেক সময় স্ট্রিপ দিয়ে করা হয়, তো সেখানে অ্যাসিটো অ্যাসিটেট দেখে আমরা একটা ইসিজি দেখবো, কারণ পটাশিয়াম হাইপোক্যালেমিয়া হয়ে সেটার চেঞ্জ কিন্তু আপনি ইসিজি দেখলে বুঝতে পারবেন। এবং যেহেতু ইনফেকশন ইজ এ প্রিসিপিটেটিং ফ্যাক্টরস ফর ডায়াবেটিক কিটোএসিডোসিস, আমরা সিবিসি, সিআরপি, ইউরিনারি কালচার, ব্লাড কালচার করবো, চেস্ট এক্সরে করবো কোনো পালমোনারি কোনো ইনফেকশন হচ্ছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, লিউকোসাইটোসিস হতে পারে ইভেন ইন অ্যাবসেন্স অফ ইনফেকশন ডিউ টু, এটা হয়তো স্ট্রেস রেসপন্সের জন্য হতে পারে। আমরা একটা HbA1c করে দেখি, এমআইএস, আইপিএস, প্যানক্রিয়াটাইটিস না থাকলেও কিন্তু বাড়তে পারে। এগুলো আপনার জন্য মনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আপনার মনে রাখতে হবে ব্লাড গ্লুকোজ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, এবিজি, ইনফেকশন স্ক্রিন এবং কিটোন বডি। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। সো দিস আর অল দ্য ইনভেস্টিগেশন অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। রোগী আসা মাত্রই আমরা র্যাপিড এবিসি মানে এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন আছে কেমন আছে সেটা দেখবো, লার্জ বোর আইভি ক্যানুলা দেখবো, পেশেন্ট ক্লিনিক্যালি অ্যাসেস করবো, পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, অক্সিজেন সিচুয়েশন, আমরা গ্লাসকো কমা স্কেল দেখবো। আমি ইতিমধ্যেই বললাম দ্বিতীয় পেশেন্ট যদি ড্রাউজি হয় তার মানে এটা আসলেই সিরিয়াস। এছাড়া আমি রিলেভেন্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। সো দিস আর দ্য কমন ক্লিনিক্যাল ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। কিছু সূত্র আপনার মনে রাখা উচিত, অন্তত 3টা সূত্র আপনার মনে রাখা উচিত। এগুলা হয়তো আপনি অনেকেই জানেন। এক হচ্ছে সিরাম অসমোলারিটি, যেটা সেটা মিলিঅসমোল পার কেজি, 2 সোডিয়াম গ্লুকোজ প্লাস ইউরিয়া। তো সোডিয়াম সাধারণত আপনি দেখবেন এইসব পেশেন্টদের দেখবেন যে 135-40 যা থাকছে তাকে 2 দিয়ে গুণ করবেন,
সাথে গ্লুকোজকে যত মিলিমোল আসে, গ্লুকোজটা কিন্তু মিলিমোলে। তো যেসব রোগীরা সৌদি আরবে মেশিন নিয়ে আসবে, সে বলবে যে স্যার আমার ডায়াবেটিস তো 500 হয়ে গেছে, আমার রোগী ডায়াবেটিস 500। তো ভাববেন না যে 500 মিলিমোল, এটা আসলে মিলিগ্রাম, এটাকে 18 দিয়ে ভাগ করে মিলিমোলে পাবেন। ইউরিয়া সাধারণত আমাদের দেশে মিলিমোলে রিপোর্ট দেওয়া হয় না, মিলিগ্রামে দেওয়া হয়, এটা 2.8 দিয়ে ভাগ করতে হয়। সাধারণত নর্মাল সেম অসমোলারিটি হচ্ছে 280 থেকে 295 মিলি অসমো পার কেজি। হংকে 300 বেশি বেশি পাওয়া যায়, এবং 340-এর বেশি হলে পেশেন্ট কিন্তু তখন আস্তে আস্তে ড্রাউজি হতে থাকে। অ্যানায়ন গ্যাপ হচ্ছে সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, নরমালি 5 থেকে 11। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, ডায়াবেটিক কিটোএসিডোসিস, যদিও অ্যানায়ন গ্যাপ ভেরিয়েবল ইন কেস অফ হং। আচ্ছা, এখন এটা আপনাদের জন্য হয়তো খুব বেশি দরকার নাই, তবুও আপনাদের একটু মনে রাখা উচিত, ব্লাড সুগার যখন অনেক বাড়তে থাকে তখন রক্তে সোডিয়ামটা একটু কম দেখায়। তো এটা কারেকশন করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ব্লাড সুগার 5.5 এর উপর প্রতি 5.5 এর জন্য আপনি সোডিয়াম 1.6 করে যোগ করতে হবে। আমি আবারও বলছি, ব্লাড সুগার যখন খুব বেশি 33.3 মিলিমোল, আমি এক্সাম্পল দেখছি, একটা পেশেন্টের সোডিয়াম 120 আসছে, ব্লাড সুগার যেহেতু অনেক বেশি, সুতরাং এটা একটু কম আসছে, এটা একটু কারেকশন করতে হবে। কারেকশন মানে 5.5 এর প্রতি 5.5 বানানোর জন্য, যেমন হচ্ছে 33-এ 5.5 এর চেয়ে বেশি হচ্ছে প্রায় আপনি 26 কি 27 এর মতো, প্রতি 5.5 এর জন্য 1.6 যোগ করলে 27-কে 5.5 দিয়ে গুণ করলে হয়তো 7 থেকে 8 বেশি আসবে, ওইটা আপনার যোগ করতে হবে। সুতরাং কারেক্টের সোডিয়াম হচ্ছে 128। যাফরি ডিকে পেশেন্ট, আপনি দেখবেন যে সোডিয়াম 130-32, কিন্তু ব্লাড সুগার হয়তো অনেক বেশি, আপনি কারেকশন করলে দেখবেন যে সোডিয়ামটা হয়তো নরমালি আছে। সুতরাং এটা আপনার মনে রাখা উচিত, ব্লাড সুগার প্রতি 5.5 এর চেয়ে প্রতি 5.5 এর জন্য সোডিয়াম 1.6 করে যোগ করতে হবে। হ্যাঁ, যদিও অনেক সময় সোডিয়াম খুব বেশি ডিকের জন্য, চিকিৎসার জন্য খুব বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু তবুও আপনাদের এটা জেনে রাখা উচিত যে ব্লাড সুগার যখন খুব বেশি আসে, সোডিয়ামটা আমার একটু কারেকশন করার দরকার হতে পারে। ডিকে 1 নাম্বার চিকিৎসা হচ্ছে ফ্লুইড, নট ইনসুলিন। প্রথমেই বলবেন ফ্লুইড রিপ্লেসমেন্টের কথা, কারণ আমরা ডিহাইড্রেশন প্রথমে কারেকশন করতে চাই, তারপরে আমরা ডিকেতে সাধারণত রেগুলার ইনসুলিন, যেটা শর্ট অ্যাক্টিং অথবা রেগুলার ইনসুলিন ইউজ করি, পটাশিয়াম রিপ্লেসমেন্ট করি, ইনফেকশন ট্রিট করি, নার্সিং কেয়ার এবং মনিটরিং। সো দিস আর দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। আমি একটা একটা নিয়ে একটু একটু বলবো। এক হচ্ছে, আমি ইতিমধ্যেই বললাম, আমরা প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে চিকিৎসা করবো। নরমাল স্যালাইন সাধারণত প্রথম লিটার আমরা 1 ঘন্টায় দিই, তারপরে 2 লিটার 2 ঘন্টা 2 ঘন্টা, তারপরে 2 লিটার 4 ঘন্টা 4 ঘন্টা, তারপর এটা 6 ঘন্টা। প্রথম 24 ঘন্টায় সাধারণত আমরা 6 লিটার ফ্লুইড দিই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রথম লিটার আমরা 1 ঘন্টায় দিচ্ছি, ব্লাড প্রেশার যদি খুব কম থাকে আমরা সাধারণত আধা লিটার 10 থেকে 15 মিনিটে দিই। তারপরে যদি দেখি ব্লাড প্রেশার তখনও কম, তখন আমরা রিপিট করি। অনেক সময় আমরা আপনি কোনো হেমোডাইনামিক মনিটরিং অথবা প্রেশার এজেন্ট আপনি ইউজ করতে পারেন, লাইক অ্যাড্রিনালিন জাতীয় মেডিকেশন। কিন্তু সাধারণত ডিকে পেশেন্ট একদম কার্ডিওজেনিক শকে আপনি পাবেন না, দেখবেন যে ব্লাড প্রেশারটা একটু নিচের দিকে 100/70 বা এই ধরনের প্রেশার পাবেন। আপনার কাজ হলে প্রথমেই 2 লিটার ফ্লুইড রানিং দিয়ে দিবেন নরমাল স্যালাইন, কারণ আপনি এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা ওভাবে আপনি মনিটর করতে পারবেন না। সুতরাং আপনি শুধু এইটুকু মনে রাখতে হবে, সাধারণত ডায়াবেটিক কিটোএসিডোসিসে প্রথম 24 ঘন্টায় আমরা 6 লিটার ফ্লুইড আইভি দেই। কিন্তু যাদের একটু রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, যারা প্রেগনেন্ট, যাদের বয়স কম, তাদের আপনি সবসময় লাং বেসটা অসকালটেট করে দেখবেন যে পেশেন্টের কোনো হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে কিনা। ডায়াবেটিস যখন 14 নিচে চলে আসবে, আমি ইনসুলিনের দেখাবো, তখন ইনসুলিনের ডোজটা কমায় দিতে হবে, এবং তখন মানে ওই ফ্লুইড চেঞ্জ করে 10% গ্লুকোজ অ্যাড করে দিতে হবে প্রতি লিটার 8 ঘন্টা পর পর। কারণ হচ্ছে ডায়াবেটিস যখন বেশি থাকবে, পেশেন্ট যখন ডিহাইড্রেটেড থাকবে, তখন আমরা ইনসুলিন এবং ফ্লুইড একসাথে শুরু করবো। ব্লাড সুগার যখনই 14 চলে আসবে, তখন আমি একটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে রুগী আসা হতে আমরা 2 হাতে 2টা ক্যানুলা করবো। একটা ক্যানুলাতে যাবে ফ্লুইড, একটা ক্যানুলাতে যাবে হচ্ছে ইনসুলিন। সুতরাং ব্লাড সুগার যখন ইনিশিয়ালি রোগী যখন আমার কাছে আসবে, ব্লাড সুগার থাকবে বেশি এবং পেশেন্ট থাকবে ডিহাইড্রেটেড, সুতরাং ফ্লুইড আমি মানে খুব র্যাপিডলি শুরু করবো, ইনসুলিন হাই ডোজে শুরু করবো। ব্লাড সুগার যখন 14 নিচে আসবে, ফ্লুইডটা আমি চেঞ্জ করে একটু গ্লুকোজ কন্টেনিং স্যালাইন দেবো, কারণ হচ্ছে ব্লাড সুগার আরো কমতে থাকলে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, তখন আমি ইনসুলিনের ডোজটা কিন্তু কমায় দেবো, সেটা আমি একটু পরে বলবো। আর সোডিয়াম যদি খুব বেশি দেখেন, তখন সাধারণত নরমাল স্যালাইন ইউজ না করে হাফ এক্সটেন্ড নরমাল স্যালাইন ইউজ করে। আমি ইতিমধ্যেই বললাম, আপনি প্রথম 1 ঘন্টা, প্রথম 24 ঘন্টা আমরা সাধারণত 6 লিটার ফ্লুইড দিই, কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, রোগী যদি বয়স্ক হয়, খুব বেশি ইয়াং হয়, প্রেগনেন্সি হয়, হার্ট অথবা রেনাল ফেলিয়ার হয়। এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট আমরা অনেক সময় পেশেন্টের ডিহাইড্রেশন কতটুকু ইমপ্রুভ করছে, পেশেন্টের ইলেক্ট্রোলাইটের কি অবস্থা, ইউরিন আউটপুট কেমন, ব্লাড সুগার কেমন আছে, এইসব দেখে আমরা জাজমেন্ট করি। সুতরাং
যে জিনিসটা আপনার মনে রাখা উচিত সেটা হচ্ছে প্রথম 24 ঘন্টায় আমরা সাধারণত 6 লিটার ফ্লুইড দিই। সাধারণত প্রথম 2 লিটার আমরা রানিং দিয়ে দিই, বাকি 4 লিটার আমরা 60 to 70 ড্রপসে আমরা কন্টিনিউ করি। কিন্তু ব্লাড সুগার যখন 14 নিচে চলে আসবে তখন আপনাকে অবশ্যই ফ্লুইডটা নরমাল সেলেনটা বন্ধ করে আপনাকে 10% এর উপর শুরু করতে হবে, কারণ আমরা তখন ইনসুলিনটাও কিন্তু আমরা বন্ধ করবো না, কন্টিনিউ করবো ব্লাড সুগার যখন 14 কম, যাতে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। আচ্ছা, ইনসুলিনের ক্ষেত্রে আমি আপনাদের সবগুলা ম্যানেজমেন্টই বলবো। এটা হচ্ছে একদম খুব কোয়ালিফাইড যেখানে ইনফিউশন পাম্প আছে, যেমন হচ্ছে সাধারণত ঢাকা শহরে আইসিইউ গুলাতে ইনফিউশন পাম্প থাকে। যেমন আমাদের ঢাকা মেডিকেল এন্ডোক্রাইন ডিপার্টমেন্টে ইনফিউশন পাম্প নাই, আইসিইউতে আছে, বারডেমে কিন্তু ওয়ার্ডেও আছে। সেসব পেশেন্টদের 50 ইউনিট সলিউবল ইনসুলিন, যেটা 0.5 ml, মানে শর্ট অ্যাক্টিং মানে র্যাপিড অ্যাক্টিং মানে একটা পিড অথবা জেনসুলিনা মানে রেগুলার ইনসুলিন 49.5 ml নরমাল সেলেনের সাথে মিশিয়ে 50 ml হয়, যেটা আইভি ইনফিউশন পাম্পে আমরা সাধারণত 6 ইউনিট পার আওয়ার শুরু করি। আমি অর্ডার কি দিবেন সেটা আমি আপনাদের দেখাবো, আমি যখন কেস দেখাবো আপনাদের। সাধারণত সিস্টারদের বললেই হয় যে সিস্টার আপনি ইনফিউশন পাম্প শুরু করেন, প্রতি ঘন্টায় 6 ইউনিট করে যাবে, এটা সাধারণত ডিকের ডোজ। আমরা সাধারণত 50 ml, এটা নিয়ম হলো যে আপনি 0.5 ml ইনজেকশন একটা পিট নেবেন। ইনজেকশন একটা পিট 100 মানে হচ্ছে 1 ml এর মধ্যে 100 ইউনিট, সুতরাং 0.5 ml দিলে এটা 50 ইউনিট হবে। এটা আমরা যখন 0.5 ml যখন 49.5 ml এর নরমাল স্যালাইনের সাথে মিশাবো তখন পুরো সলিউশনটা 50 ml নরমাল স্যালাইন হবে, যার মধ্যে 50 ইউনিট ইনসুলিন মিশানো আছে। সেটা ইনফিউশন পাম্পে 6 ইউনিট পার আওয়ার দেবে। আমরা খুব বেশি রিপিট কমাবো না, সাধারণত ঘন্টায় 3 মিলিমোল করে কমানো হয়। এবং ব্লাড সুগার আমি ইতিমধ্যে একটু আগেই বললাম, ব্লাড সুগার যখন 14 নিচে আসবে আপনি পেশেন্টের নরমাল স্যালাইন চেঞ্জ করে 10% ডেক্সট্রোজ দিবেন এবং হচ্ছে ইনসুলিন ইনফিউশনটাও 6 থেকে 2 অথবা 3 কমায় নিয়ে আসবেন। আমরা সাধারণত চাই ব্লাড সুগার 8 থেকে 11 এর মধ্যে থাকুক, যতক্ষণ না ডিকে রিজলভ না হচ্ছে। তার মানে আপনি আমাদের যে জিনিসটা এই পুরো জিনিসটার মাধ্যমে বুঝছেন সেটা হচ্ছে ডিকেতে আমরা ইনসুলিন যখন ইনফিউশন পাম্প থাকবে আমরা 6 ইউনিট পার আওয়ার হিসেবে শুরু করব, এবং ব্লাড সুগার যখন 14 তে আসবে তখন 2 থেকে 3 ইউনিট পার আওয়ারে আমরা কন্টিনিউ করব। এখন আপনার হাতে ইনফিউশন পাম্প নাই, যেমন আমি ফেনী সদর হাসপাতালে কনসালটেন্ট ছিলাম, তো আমার হাতে ইনফিউশন পাম্প নাই, আমাকে তো রোগী তো ম্যানেজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা, এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলেশন, যেটা আপনার মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইনজেকশন একটা পিড অথবা জেনসুলিনা মানে যে কোনো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনে 50 ইউনিট যদি আপনি 500 ml নরমাল স্যালাইনের সাথে মিশান এবং মাইক্রোবুয়েট দিয়ে যদি দেন 60 মাইক্রোড্রপ পার মিনিট হলে 6 ইউনিট পার ইনসুলিন পার আওয়ার। এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে অথবা মোবাইলে একটা ছবি নিয়ে নেন। একটা হচ্ছে 500 ml নরমাল স্যালাইনের মধ্যে আমি যদি 50 ইউনিট শর্ট অ্যাক্টিং ইনসুলিন যোগ করি মাইক্রোবুয়েট দিয়ে, আমি যত মাইক্রোড্রপে দেব তাকে 10 দিয়ে ভাগ করে যত হবে তত ইউনিট ইনসুলিন পার আওয়ার, তার মানে 60 মাইক্রোড্রপ পার মিনিট হলে 6 ইউনিট পার আওয়ার। ব্লাড সুগার যখন 14 তে নেমে আসবে আমি তখন আমার ইনফিউশনটা 20 to 30 মাইক্রোড্রপ পার মিনিটে দেবো, যেটা 2 to 3 ইউনিট পার আওয়ার। আইএম ইনসুলিন দেওয়াও একটা অপশন আছে, এটা হচ্ছে যেখানে আপনি আইভি দিতে পারছেন না, কিন্তু এটা আমরা কখনো ইউজ করি না, কারণ হচ্ছে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে। আইএম ইনসুলিন দিলে অনেক সময় ইনসুলিনটা অ্যাবজর্পশন হয় না সাবকিউটেনিয়াস অথবা আইএম থেকে। আইভি অবশ্যই আইভি দিতে হবে, কিন্তু আপনি এটা মনে রাখেন একদম পুয়ার সেটিং এ আপনি আইএম ইনসুলিনেরও একটা অপশন আছে। আচ্ছা, স্লাইডিং স্কেল একটা অপশন, সেটা হচ্ছে আপনি ব্লাড সুগার চেক করে যত পাইলেন সেটার উপর বেসিসে কিছু শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিলেন, কিন্তু এটা ডিকেতে কখনোই আমরা ইউজ করি না। যেমন এখানে কথাটা দেখেন, স্লাইডিং স্কেল অফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন মেন ইনসুলিন ইজ প্রেসক্রাইবড অ্যাকর্ডিং টু ব্লাড কোস্ট লেভেল ইমিডিয়েটলি বিফোর ইনজেকশন। মানে আপনি 1 ঘন্টা পর পর ব্লাড সুগার দেখলেন 24, ইনসুলিন 10 মারলেন, আবার কিছুক্ষণ পর দেখলেন 20, ইনসুলিন 15 মারলেন, এইভাবে কখনো চিকিৎসা করা যাবে না। Sliding scale of insulin therapy treat hyperglycemia after it had already occurred instead of preventing the occurrence of hyperglycemia. This reactive approach led to rapid changes in the blood glucose level, exacerbating both hyper and hyperglycemia should not be used. তার মানে এই প্রতি 1 ঘন্টা পর পর ব্লাড সুগার চেক করে ওইটার উপর ডিপেন্ড করে বোলাস ইনজেকশন দেয়া, এই ধরনের চিকিৎসা ডিকেতে না দেয়াই ভালো। যখন দেখবেন পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ করে গেছে, পেশেন্ট বায়োকেমিক্যালি স্টেবল, তার মানে ইউরিন ফর কিটোন বডি নেগেটিভ আসছে, পেশেন্টের ইলেক্ট্রোলাইট স্টেবল, পেশেন্টের ব্লাড প্রেশার ঠিক আছে, পেশেন্ট এখন মুখে খেতে চায়, তখন আপনি আইভি থেকে সাবকিউটেনিয়াস ইনসুলিনে সুইচ করে নেবেন। কিন্তু এখানে একটু সতর্ক হতে হবে, সেটা আমি আপনাকে বলছি। সুতরাং সবার অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে আইভি থেকে সাবকিউটেনিয়াস কখন সুইচ করবেন, পেশেন্ট ক্লিনিক্যালি এন্ড বায়োকেমিক্যালি স্টেবল এবং পেশেন্ট মুখে খেতে পারছে। এক হচ্ছে আপনি হিসাব করবেন গত 6 ঘন্টায় পেশেন্ট কি পরিমাণ আইভি ইনসুলিন পাচ্ছে। ধরে নিচ্ছি আমি গত 6 ঘন্টায় পেশেন্ট
2 ইউনিট পার আওয়ার ছিল, তার মানে গত 6 ঘন্টায় পেশেন্ট 6 দুগুণে 12 ইউনিট পাইছে, তার মানে গত 24 ঘন্টায় পেশেন্ট 48 ইউনিট পাচ্ছে। গত 6 ঘন্টায় পেশেন্ট যত ইউনিট পাচ্ছে ওখান থেকে আপনি হিসাব করবেন গত 24 ঘন্টায় পেশেন্ট টোটাল কত ইউনিট ইনসুলিন পাচ্ছে। সেখান থেকে গত 24 ঘন্টায় পেশেন্ট আইভি যে ইনসুলিন পাচ্ছে তার চেয়ে একটু কমায় দিবেন। 48 পাইছে পেশেন্ট, আমি আগামী 24 ঘন্টায় 40 ইউনিট একটু লো ডোজে দেওয়ার চেষ্টা করব। তো দুইটা রেজিমেন্ট আমরা কমনলি ইউজ করি, একটা হচ্ছে স্প্লিট মিক্সড রেজিমেন্ট, মানে 3 বেলা শর্ট অ্যাক্টিং, 2 বেলা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, অথবা বেজাল বোলাস। আমরা এখানে যেমন 40কে আমি 20-20 করে ভাগ করে দেবো, এটা আমি 10-10 দিলাম, এটা 6-6 দিয়ে দিলাম। আর বেজাল বোলাস যখন দিব তখন আমি ভাগ করে দেবো, 20কে আমি অর্ধেককে আমি র্যাপিড অ্যাক্টিং দিলাম আর অর্ধেককে লং অ্যাক্টিং দিলাম। তার মানে যেই মেসেজটা আপনাদের আমি দিতে চাই, আপনাকে হিসাব করতে হবে গত 48 ঘন্টায় পেশেন্ট কত ইউনিট ইনসুলিন পাইছে, সেখান থেকে একটু কম ডোজে আপনাকে শুরু করতে হবে। তো এখানে একটা জিনিস খুব মনে রাখা দরকার, সে যেহেতু আইভি ইনসুলিনের হাফ লাইফ আইভি কিন্তু শুধুমাত্র 5 মিনিট, আপনি আইভি ইনসুলিনটা বন্ধ করলেন 5 মিনিট পরে কিন্তু সার্কুলেশন ইনসুলিনের অ্যাকশনটা চলে যাবে এবং ব্লাড সুগার আবার শুট করবে এবং পেশেন্ট আবার কিটোএসিডোসিস হয়ে যাবে। সুতরাং সাবকিউটেনিয়াস ইনসুলিন দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর আইভি ইনফিউশনটা বন্ধ করবেন। আমি আপনাকে বলি, ধরেন কোনো পেশেন্ট ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি স্টেবল, পেশেন্ট মুখে খেতে চাচ্ছে এবং মুখে খেতে পারবে, আপনি চিন্তা করলেন সকাল 10টায় পেশেন্টের আইভি ইনসুলিনটা বন্ধ করে দিবেন, তাই আপনি 7টা থেকে 8টা বাজে আপনি তখন সাবকিউটেনিয়াস ইনসুলিন দিবেন। তার মানে আইভি ইনসুলিনটা বন্ধ করার 2 থেকে 3 ঘন্টা আগে আপনাকে সাবকিউটেনিয়াস ইনসুলিন দিতে হবে, তার 2 থেকে 3 ঘন্টা পরে আপনি আইভি ইনসুলিনটা বন্ধ করে দিবেন। সাধারণত আমি ইতিমধ্যে আপনাদের বললাম র্যাপিড অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং আমরা একসাথে দিতে পছন্দ করি। বেসাল ইনসুলিন যেটা বললাম এটা আমরা সাধারণত রাতে দিই। তো ডায়াবেটিক কিটোএসিডোসিসে আপনি যখন বেসালটা শুরু করবেন তখন বলছে রাতের জন্য অপেক্ষা করবেন না, আপনি যখন দিতে চান তখন সাথে সাথে দিয়ে শুরু করবেন। সো বেসাল ইনসুলিন ক্যান বি ইনিশিয়েটেড এনি টাইম অফ দ্য ডে এন্ড শুড নট বি উইথহেল্ড টু স্পেসিফিক ডোজিং টাইম। সাধারণত বেড টাইমের জন্য আমরা ওয়েট করি না। আচ্ছা, পটাশিয়াম রিপ্লেসমেন্ট আমি ইতিমধ্যেই বললাম, ডায়াবেটিক কিটোএসিডোসিসের পেশেন্ট যখন আপনার কাছে আসে পটাশিয়াম সার্কুলেশন নরমাল থাকলেও আপনাকে ভাবতে হবে যে পটাশিয়াম পেশেন্ট ডেফিসিয়েন্ট। সাধারণত আমরা প্লাজমা পটাশিয়ামটা চেক করি, 6 লিটার ফ্লুইড যে দিচ্ছি প্রথম ফার্স্ট লিটার ব্যাগে কিন্তু আমরা পটাশিয়ামটা অ্যাড করি না, মনে রাখবেন পটাশিয়ামটা আমরা 4 to 5.5 রাখতে চাই। তো এটা একটা গ্রেডিং আমরা স্টুডেন্টদের বলি। এক হচ্ছে পটাশিয়াম যদি 3.5 এর কম থাকে আপনি 40 মিলিমোল দিবেন প্রতি লিটার ইনফিউশনে, মানে প্রতি লিটার যে আমাদের দেশে ইনজেকশন ক্যাটি যেটা পাওয়া যায় সেটা 20 মিলিমোল, মানে পটাশিয়াম 3.5 এর নিচে হলে আপনি 2 অ্যাম্পুল দিবেন। পটাশিয়াম 3.5 থেকে 5 হলে তখনও 2 অ্যাম্পুল দিবেন। পটাশিয়াম 5.5 এর চেয়ে বেশি হলে তখন আর দেওয়ার দরকার নেই, এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে, আর কোনো উপায় নাই। হ্যাঁ, তার মানে পটাশিয়াম যখন নর্মাল থাকছে 3.5 থেকে 5.5 তখনও কিন্তু আমরা প্রতি লিটার নর্মাল স্যালাইনের সাথে 2 অ্যাম্পুল ইনজেকশন কেটে দিচ্ছি, যদিও আমি ইতিমধ্যেই বলেছি প্রথম লিটারে মানে পটাশিয়াম দেওয়ার দরকার নাই। এখন আপনি কাজ করছেন সদর হাসপাতালে যেখানে আপনি ইলেক্ট্রোলাইট করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এক হচ্ছে প্রথম লিটারের পর সেকেন্ড ব্যাগ থেকে আপনি পটাশিয়াম দিবেন। সাধারণত 1 থেকে 1.5 অ্যাম্পুল আমরা সাধারণত অ্যাড করি, কিন্তু মনে রাখতে হবে দিনে 6 অ্যাম্পুলের চেয়ে বেশি দেখা যাবে না। আপনি যদি একটা ইসিজি করেন তাইলে আপনি বুঝবেন যে আসলে আপনার পটাশিয়ামটা ঠিক আছে কিনা। আমি এখানে একটু বলি, পটাশিয়াম যত বাড়তে থাকবে হাইপারক্যালেমিয়াতে আপনি টি ওয়েভটা তত আস্তে আস্তে টল হতে থাকবে। পটাশিয়াম যখন কমতে থাকবে তখন আস্তে আস্তে টি ইনভার্সন এবং এসটি ডিপ্রেশন হবে। সুতরাং একটা ইসিজি দেখে আমরা অনেক সময় অ্যাসেস করার চেষ্টা করি যে ক্ষেত্রে আপনার ইলেক্ট্রোলাইট করার সুবিধা নাই সেসব ক্ষেত্রে। তো যেসব ক্ষেত্রে ইলেক্ট্রোলাইট করার সুবিধা নাই সাধারণত বলা হচ্ছে সেকেন্ড লিটারে আপনি সাধারণত 1 অ্যাম্পুল করে কেটে আমরা সাধারণত যোগ করে দিই। বাইকার্বনেট আপনি কখনোই প্র্যাকটিস করবেন না, কারণ হচ্ছে ফ্লুইড এবং ইনসুলিন দিয়ে চিকিৎসা করলে বলা হচ্ছে যে অ্যাসিডোসিস রিজলভ হলে বাইকার্বনেট নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, কারণ বাইকার্বনেট হয়তো টিস্যু অক্সিজেন ডেলিভারিটা ইমপ্রুভ করছে, প্লাস বাইকার্বনেট দিলে আপনার হাইপোক্যালেমিয়া হবে, সেরিব্রাল এডিমা হয় বাচ্চাদের। সুতরাং বাইকার্বনেট আমরা কখনো প্র্যাকটিস করবো না, এটা আপনার মনে রাখার দরকার নাই। ফসফেট যদিও কিছু ডিবেট আছে, কিন্তু ফসফেটটা আপনি কখনোই প্র্যাকটিস করবেন না, প্লাস আইভি ফসফেট আমাদের দেশে পাওয়া যায় না। সুতরাং ডায়াবেটিক কিটোএসিডোসিসে আইভি বাইকার্বনেট এবং আইভি ফসফেট আমরা কখনো ইউজ করব না। আমাদের চিকিৎসা হবে ইনসুলিন এবং ফ্লুইড, এবং আমরা যদি ইনফেকশন মনে করি তখন আমরা একটু অ্যান্টিবায়োটিক দেবো। সাধারণত আমরা ইউরিন আউটপুট না থাকে একটু ক্যাথেটার করে দিই, পেশেন্টরা খুব বমি করতে থাকে, ইনসুলিন ডিফিসিয়েন্সি হলেই পেশেন্টদের ভমিটিং হয় এবং হচ্ছে পেশেন্টরা অনেক সময় কনফিউজ থাকে, আমরা এনজিটিএফ দিই। কার্ডিও সিভি লাইন অনেক সময় সাধারণত আপনার পেশেন্ট যদি আইসিইউতে থাকে অনেক সময় দেওয়া হয়, আমরা সাধারণত ওয়ার্ডে চিকিৎসা করি, কার্ডিওভাস্কুলার লাইন দেওয়া আমাদের প্রশ্নই আসে না।
আপনি একটু অ্যান্টিবায়োটিক দিবেন। তো সিস্টারদের একটু বলে দিতে হবে যে সিস্টার ব্লাড কালচারের জন্য ব্লাডটা কালেক্ট করে তারপর অ্যান্টিবায়োটিকটা শুরু করেন। হ্যাঁ, এটা আপনাকে সবসময় বলে দিতে হবে। আমরা পেশেন্টদের ক্লিনিক্যালি মনিটর করি, পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, অক্সিজেন আউটপুট, ইউরিন আউটপুট কেমন হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায়। আমরা কিটোন বডি চেক করতে পারি ব্লাড অথবা ইউরিনে। সাধারণত গ্রামের দিকে বা উপজেলা বা জেলা লেভেলে আমরা কিটোন বডি স্ট্রিপ বাইরে কিনতে পাওয়া যায়, আমরা স্ট্রিপে কিটোন বডি চেক করে দেখি। ইলেকট্রোলাইট এবিসি 2 থেকে 4 ঘন্টা পর পর করতে বলা হয়েছে। আমরা সাধারণত এক হচ্ছে আইসিইউ ছাড়া নন আইসিইউ সেটিং এ আমরা আসলে এত ঘন ঘন রিপিট করতে পারি না। ইসিজিটা আমরা করি, সেন্ট্রাল ভেনাস লাইন আমরা অধিকাংশ সময় দিতে পারি না, এবং অন্য টেস্ট আপনি যদি কোনো টেস্ট রিপিট করার দরকার মনে করেন সেটা। সুতরাং পেশেন্ট আপনি ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি আপনি মনিটর করবেন। কমপ্লিকেশন সেরিব্রাল ইডিমা সাধারণত বাচ্চাদের বেশি হয়, যা এবং হচ্ছে অ্যাডাল্টদেরও হয় যদি আপনি খুব দ্রুত, আমি ইতিমধ্যেই বললাম ডায়াবেটিস হাইপারটেনসিভ ইমার্জেন্সিতেও কিন্তু হাইপারটেনশন খুব দ্রুত রিডাকশন করতে না হয়। ডায়াবেটিক কিটোএসিডোসিসের ব্লাড সুগার খুব রেপিড রিডাকশন করতে না পারে, কারণ হচ্ছে দিস উইল কজ সেরিব্রাল ইডিমা। তো সাধারণত এটা ম্যানিটল দিয়ে চিকিৎসা করা হয়। এছাড়া পেশেন্টরা সার্কুলেটরি ফেলিয়ার বা পেশেন্ট হাইপোটেনশন হয়ে সার্কুলেটরি ফেলিয়ার অথবা কার্ডিওভাস্কুলার শক নিয়ে আসতে পারে। হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া হতে পারে। ইনসুলিন আইভি 6 ইউনিট পার আওয়ার শুরু করে আপনি সিস্টার বা ব্লাড সুগার চেক করছে না, যার ফলে দেখবেন যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। পেশেন্টের ফ্লুইড আপনি এত বেশি কারেকশন করছেন, দেখছেন যে পেশেন্টের হার্ট ফেলিয়ার অথবা পালমোনারি এডিমা হয়ে গেছে। থ্রম্বোএম্বোলিক ইভেন্ট সাধারণত হংকে বেশি হয়, ডায়াবেটিক কিটোএসিডোসিস হয় না। সেজন্য হংকে পেশেন্টে আমরা ইনভেরিয়েবলি লো মলিকুলার ওয়েট হেপারিন দিই, কিন্তু ডায়াবেটিক কিটোএসিডোসিসে সাধারণত দিই না, যদিও কিছু কিছু রিসেন্ট গাইডলাইন ডিকেতেও আপনি লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে বলছে। সুতরাং দিস আর দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। রোগী সাধারণত হসপিটালে আসার আগেই মারা যেতে পারে, এক হচ্ছে কার্ডিওজেনিক শকে অথবা এসিডোসিসের জন্য। চিকিৎসা শুরু করার পর আমি যেটা বললাম, ওভার এগ্রেসিভ চিকিৎসা যদি করেন, তাহলে ব্লাড সুগার যদি খুব দ্রুত কমে আসে, সেরিব্রাল ইডিমা হয়ে পেশেন্ট মারা যেতে পারে। অথবা আপনি হাইপোক্যালেমিয়া হয়ে পটাশিয়াম 3.9 এর নিচে চলে 3.5 এর নিচে চলে আসে অনেক সময়, আপনি দেখা গেল যে হচ্ছে তখন কার্ডিয়াক এরিথমিয়া হয়ে পেশেন্ট মারা যেতে। সুতরাং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেও কিন্তু পেশেন্ট মারা যেতে পারে। সাবা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করি কি করলে, কি প্যারামিটার দেখলে আপনি বুঝবেন যে পেশেন্টের সিভিয়ার ডায়াবেটিক কিটোএসিডোসিস। এক হচ্ছে পিএইচ আমরা 7.3 এ কম বললাম, পিএইচ যদি দেখেন যে 7 এর নিচে কমে গেছে। বাইকার্বনেট আমরা 15 এর নিচে বললাম, বাইকার্বনেট যদি দেখেন যে 10 এর নিচে নেমে গেছে। রক্তে কিটোন ঢাকা শহরে হয়, ঢাকা বাইরে হয় না। অ্যানায়ন গ্যাপ যদি খুব বেশি বেড়ে যায়, পটাশিয়াম যদি 3.5 এর নিচে নেমে আসে, অক্সিজেন স্যাচুরেশন যদি নরমালি যেটা 95 থেকে 98, 99, 100 পর্যন্ত থাকে, 92 নিচে নেমে গেছে, পেশেন্টের ব্লাড প্রেশার যদি কম থাকে, পেশেন্টের হার্ট রেট যদি খুব বেশি বা খুব কম থাকে, পেশেন্ট যদি ড্রাউজি অথবা আনকনশাস থাকে, তাই আপনি বুঝছেন সিভিয়ার ডায়াবেটিক কিটোএসিডোসিস। সো আমরা যেসব ক্লিনিক্যাল প্যারামিটার অথবা বায়োকেমিক্যাল প্যারামিটার কমনলি ইউজ করি, এগুলো যদি বেশি বেশি কমে যায় বা বেড়ে যায়, তাই আমরা ভাববো যে এটা সিভিয়ার ডায়াবেটিক কিটোএসিডোসিস। মর্টালিটি খুব সারপ্রাইজিং হলো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়তাম যে 20 থেকে 25%, কিন্তু এখন রিসেন্ট গাইডলাইন গুলোতে বলা আছে 5%। তার মানে এখন চিকিৎসা অনেক ইমপ্রুভ করছে এবং অনেক ইন্টার্নিরা খুব কনফিডেন্টলি ডিকে চিকিৎসা করছে। আমি একটা দুইটা কেস দেখাবো আপনাদের। হংক নিয়ে আমি 3-4টা স্লাইড দেখাবো। হংক আপনার খুব বেশি জানার দরকার নাই, তবুও আপনি পেশেন্ট পাবেন। এটা সাধারণত দেখবেন যে টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট, সাধারণত বয়স্ক পেশেন্ট আয়সা বলবে যে স্যার আমার রোগী গত 3 দিন ধরে মনে হবে আস্তে আস্তে জ্ঞানটা কমে যাচ্ছে এবং পেশেন্টের গায়ে গায়ে জ্বর ছিল এবং ডায়াবেটিস মেপে দেখি যে 25-30 থাকছে। আপনি অবশ্যই ধরে নেবেন এটা হংক, যেখানে ব্লাড সুগার 30 বেশি, ডিকেতে আমরা বলছি 15 বেশি। সিরাম অসমোলারিটি আমি ইতিমধ্যেই সূত্র দেখালাম, 2 সোডিয়াম প্লাস ইউরিয়া প্লাস গ্লুকোজ। সোডিয়াম খুব বেশি থাকে এইসব পেশেন্টের। সোডিয়াম যদি আপনি 155 পান, 155কে 2 দিয়ে গুণ করলে আপনি 310। এটি 280 থেকে 295, কিন্তু হংকে সেটা তো এবং কিটোন বডি সাধারণত হংকে খুব বেশি হয় পাবেন এবং কিটোন বডি খুব বেশি মনে হয় না। কষিস তেমন পাবেন না, কিটোন বডিও তেমন পাবেন না।
হ্যাঁ, কামরুল কি শুনতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে তো? স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, একটু সরি ফর দ্য টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, কামরুল আপনি মিউট হয়ে যান। আচ্ছা, হাইপারসমোলার নন কিটোটিক কোমা, এখানে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে পেশেন্ট হাইপারসমোলার থাকবে এবং কোমা থাকবে। সাধারণত টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টদের হয়। টাইপ 1 এই দিকের সাথে হকের পার্থক্য হলো হকের পেশেন্টদের কিছুটা ইনসুলিন থাকে, যার ফলে পেশেন্টটা কিটোএসিডোসিস হয় না। এখানে ব্লাড সুগার খুব বেশি থাকে, 23-এর বেশি। রুগীরা এসে আপনাকে হিস্ট্রি দেবে যে স্যার আমার বাবা বয়স্ক মানুষ, বাসায় থাকে, নিজে নিজে ইনসুলিন দেয়, ইনসুলিন হতে 1-2টা দিন গ্যাপ পড়ছে, পেশেন্ট গত 3 দিন পর্যন্ত একটু গায়ে গায়ে জ্বর ছিল, জ্বরটা একটু বাড়ছে, কিছু খেতে পারছে না, আস্তে আস্তে মনে হচ্ছে জ্ঞান কমে যাচ্ছে। ব্লাড সুগার খুব বেশি পাবেন। পেশেন্টের অসমোলাইট, আমি ইতিমধ্যে অসমোলাইটের সূত্র বললাম, 2 সোডিয়াম প্লাস ইউরিয়া প্লাস গ্লুকোজ। সাধারণত অসমোলাইটি হচ্ছে 280 থেকে 295। 320-এর বেশি হলে আমরা হাইপার অসমোলার বলবো। 340-এর বেশি হলে পেশেন্ট কিন্তু আস্তে আস্তে ড্রাউজিনেস অথবা কমাতে চলে যাবে। তো সোডিয়াম এইসব পেশেন্টের খুব বেশি থাকে। আপনি সোডিয়াম যদি 155 থাকে, এটাকে 2 দিয়ে গুণ করলে আপনি 310 পেয়ে যাবেন, সাথে ব্লাড সুগার 23 হলে 340 পেয়ে যাবেন। সাধারণত অ্যাসিডোসিস এইসব পেশেন্টদের হয় না। পিএস 7.3 বা তার চেয়ে বেশি থাকে, বাইকার্বনেট 15 বেশি থাকে, কিছুটা ইনসুলিন এই পেশেন্টের বডিতে থাকে বলে এদের কিটোসিস হয় না। অনেক পেশেন্ট যারা ডিকি অথবা হংক, আমরা অনেক সময় হাইপার অসমোলার, হাইপার গ্লাইসেমিক স্টেট অথবা হাইপার গ্লাইসেমিক ক্রাইসিস বলি, তার মানে আমরা আসলে ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারি না পেশেন্ট ডিকে না হংক। তখন আমরা ব্লাড সুগার দেখে দেখে ইনসুলিনের ডোজ এবং ডিহাইড্রেশন অ্যাসেস করে করে আমরা ফ্লুইডটা রিপ্লেস করি। কিন্তু আপনার এটা মনে রাখা উচিত যে সাধারণত 100 জন পেশেন্ট যদি হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সি নিয়ে আসে, 20 থেকে 30% আমরা ডিকে অথবা হংক ডিফারেন্সিয়েট ক্লিয়ারলি করতে পারি না। সাধারণত এইসব পেশেন্টদের দীর্ঘস্থায়ী লং পিরিয়ড অফ পুয়ার কন্ট্রোল অর ফেলিয়ার টু ডায়াগনোস টাইপ 2 ডিএম থাকে। কোনো অ্যাকিউট স্ট্রেস, ক্রনিক ইনফেকশন, অথবা পেশেন্ট পানি খাচ্ছে না, স্টেরয়েড পাচ্ছে, ডায়াবেটিক্স পাচ্ছে, সাধারণত দিস আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস অফ হংক। সাধারণত রোগীরা বলে যে স্যার ওনার ব্লাড সুগার সবসময় বেশি থাকে, গত কিছুদিন ধরে ইনফেকশন অথবা অ্যাকিউট কোনো ইনসাল্টের জন্য পেশেন্ট হংক ডেভেলপ করছে। ক্লিনিক্যাল ফিচার, এটা সাধারণত ডিকে যেমন আপনি 2 থেকে 3 দিনের মধ্যে হয়, এটা সাধারণত একটু সময় লাগে এবং খুব ডিহাইড্রেশন থাকে। এবং আমি ইতিমধ্যেই বললাম অসমোলাইটি যখন নর্মালি যেটা 280 থেকে 295, হংকে থাকে 320-এর বেশি, 340-এর বেশি হলে পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি হতে থাকে। চিকিৎসা হলো যেহেতু এইসব পেশেন্টদের হাইপার অসমোলার সোডিয়াম যেহেতু খুব বেশি থাকে, সুতরাং আমরা নর্মাল স্যালাইন দিয়ে চিকিৎসা না করে 0.45% হাফ এক্সট্রা নর্মাল স্যালাইন দিয়ে চিকিৎসা করি। এইসব পেশেন্টদের যেহেতু বডিতে কিছু ইনসুলিন থাকে, এরা কিন্তু ইনসুলিন সেন্সিটিভ। সাধারণত ডিকেতে আমরা 6 ইউনিট পার আওয়ার দিচ্ছি, এখানে আমরা 3 ইউনিট পার আওয়ার দিই। নাম্বার 3, এইসব পেশেন্টদের সাধারণত থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন বেশি হয়, সাধারণত অধিকাংশই বয়স্ক থাকে, সুতরাং আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিই। সুতরাং ডিকের সাথে হংকের চিকিৎসা পার্থক্য হলো এক হাফ এক্সট্রা নর্মাল স্যালাইন দিয়ে চিকিৎসা করবেন, ইনসুলিন ডিকে হাফ ডোজে দিবেন, এডিশনাল লো মলিকুলার ওয়েট হেপারিন দিবেন। সাধারণত মর্টালিটি আমরা ডিকেতে বললাম 5%, এখানে 10 থেকে 15%। তার মানে হংক ইজ এ সিভিয়ার কন্ডিশন। দুইটা কেস আমি আপনাদের দেখাবো, আপনার তাই দেখলে আপনারা বুঝে যাবেন। একটা হচ্ছে আমার খুব রিসোর্সফুল কন্ডিশনে, একটা হচ্ছে লিমিটেড ফ্যাসিলিটিতে। 23 বছর বয়সী একজন মেয়ে আসলো, আমি তখন বার্ডিমে এমডি থিসিস পার্টির স্টুডেন্ট। সে বললো যে একদম বিয়ে পর্তনি নিয়ে আসে, তার বাড়ি হচ্ছে বরিশাল। তো 23 বছরের একজন মেয়ে আসলো, অ্যাডমিটেড জাস্ট 1 ডে আফটার ম্যারেজ, বিয়ে একদিন পরে আইসা ভর্তি হলো। সে বললো গত একদিনে তার 15 থেকে 20 বার বমি হয়েছে এবং পেটে খুব ব্যথা এবং ব্লাড সুগার 29.6। সুতরাং বরিশাল মেডিকেল কলেজে গিয়েছে, ওরা ব্লাড সুগার খুব হাই থেকে ডায়াবেটিক কিটোএসিডোসিস কিনা সেটা লিখে বার্ডেমে রেফার করেছে। তাকে জিজ্ঞেস করলাম, সে 2 দিন ধরে ইনসুলিন পায় না। আসলে ফ্যাক্ট যেটা হয়েছে, রোগীর মার সাথে সাথেই আমি যেহেতু অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, আমাকে আলাদা করে বললো যে বাবা আমার মেয়ে আসলে গত 2-3 বছর পর্যন্ত সে 2টা ইনসুলিন একসাথে মিশিয়ে পাচ্ছে, এই ধরনের একটা রেগুলার এবং এমপিএইচ 2টা ইনসুলিন, সকালে 3 বেলা ইনসুলিন পাচ্ছে। কিন্তু এক হচ্ছে বাবা আপনার কাছে আসলে স্বীকার করতে দোষ নাই, সেটা হচ্ছে ছেলে পক্ষকে আমরা আসলে বলি নাই যে মেয়ে যে ইনসুলিন পাচ্ছে। তো তারপর মেয়ে যখনই শ্বশুর বাড়িতে গেছে আমরা একটু ভয় ছিলাম। তো আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, আপনি এটা ডিসক্লোজ করার দরকার নাই, যেহেতু আপনি বলবেন যে ডায়াবেটিসটা এই মুহূর্তে ধরা পড়লো। যাই হোক, দিস আর দ্য ক্লিনিক্যাল সিনারিও। আপনি যখন সমাজে চিকিৎসা করতে যাবেন, ইউ নো এ লটস অফ সিক্রেটস অথবা এই ধরনের জিনিসগুলো, সুতরাং আপনাকে অবশ্যই সেটা অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় রেসপেক্ট করতেই হয়। তো মেয়ে আমাকে বললো যে এই হচ্ছে সিনারিও, এখন বাবা আপনারা আপনাদের মতো চিকিৎসা করেন, কিন্তু সে যে আগে থেকে ইনসুলিন পাইতো সেটা আপনি ডিসক্লোজ না করলেই বেটার। সুতরাং দিস ইজ দ্য সিনারিও। পেশেন্ট যখনই হাজবেন্ডের বাড়িতে গেছে, ইনসুলিনটা গত 2 দিন ধরে পায় নাই,
আমি ধরে নিচ্ছি পেশেন্টটা নিশ্চয়ই টাইপ 1 ডায়াবেটিস। পেশেন্ট বমি একদিনে 15 থেকে 20 বার হয়ে পেটে ব্যথা এবং গ্যাস সুগার অনেক বেশি। তো আমি এমডি থিসিস পার্টে স্টুডেন্ট বার্ডেম, এবং আমি তো ততদিনে এফসিপিএস মেডিসিনে পাস করে গেছি। ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস বেস্ট বার্ডেমে, ইনসুলিন পাম্প আছে, ইভেন ওয়ার্ডেও আছে, আমার আইসিইউতে যেতে হয় না, আমি ওয়ার্ডেই পেশেন্টটা ম্যানেজ করতে পারবো। হাজবেন্ড বললো স্যার ডু দ্য বেস্ট, মানি ইজ নট এ প্রবলেম। সে বললো যে স্যার আমার ওয়াইফ, আমার নতুন বিয়ে হয়েছে, পেশেন্ট একটু সিরিয়াস মনে হচ্ছে, আপনি যা সর্বোচ্চ চিকিৎসা ওনাকে দেওয়ার ব্যবস্থা করেন। আমি বললাম ইনশাল্লাহ উইল টেকিং কেয়ার, নো প্রবলেম। তো পেশেন্টকে আমি ক্লিনিক্যালি অ্যাসেস করলাম, পালস 96, ব্লাড প্রেশার কিছুটা কম, পেশেন্ট খুব ডিহাইড্রেটেড, ব্লাড সুগার 29.6, আমরা যখন ল্যাবে পাঠালাম HbA1c 8.5, তার মানে ব্লাড সুগার হয়তো কিছুটা কন্ট্রোলে ছিল। কিন্তু পেশেন্টের সোডিয়াম 136 পেলাম, পটাশিয়াম 3.7, পিএইচ 7.1। আমি বললাম যে 7 এর নিচে আসে সেটা সিভিয়ার, পেশেন্টের 7.1। নর্মালি আমরা বললাম ডায়াবেটিক কিটোএসিডোসিসে পিএইচ থাকবে 7.3 কম, এবং 7 এর নিচে আসে সেটা আমরা সিভিয়ার বলি। পেশেন্টের পিএইচ 7.1, বাইকার্বনেট 15 এর নিচে থাকলে আমরা কি এসিডোসিস বলি। পেশেন্টের 13, পেশেন্টের কাউন্ট অনেক বেশি এবং নিউট্রোফিল বেশি। সুতরাং দিস আর দ্য টিপিক্যাল ফিচার অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। আরও অনেক ইনভেস্টিগেশন করছি, আমি এখানে জাস্ট কয়েকটা দেখালাম আপনাকে। আমি ডায়াগনোসিস করলাম ডায়াবেটিক কিটোএসিডোসিস, একটা ট্রিটমেন্ট আমি অর্ডার শিটে লিখে দিলাম, কি লিখলাম সেটা আপনাদের দেখাই, তাই আপনারা বুঝতে পারবেন। আমি লিখলাম সিস্টারকে এনপিও টিল ফার্দার অর্ডার, পেশেন্ট যেহেতু ভমিটিং হয়েছে আমি একটু এনপিও করে রাখতে চাই। সিস্টারকে বললাম 2 লিটার ফ্লুইড আপনি রানিং দেন, তারপর 3 লিটার দিবেন 60 ফোঁটা করে। যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই, 1000 ml ফ্লুইডে প্রতি ml 15 ফোঁটা, তার মানে আমার এখানে মোট 15,000 ড্রপ আছে 1 লিটার নর্মাল স্যালাইনে। আমাদের দেশে আমরা রানিং দিয়ে সেটা যায় হচ্ছে 120 ফোঁটা করে, এটা শেষ হবে 2 ঘন্টায়। সুতরাং ওয়ার্ডে আমরা যে ক্যানুলা দিয়ে আইভি ফ্লুইড দিচ্ছি সেটা যদি আপনি রানিংও দেন, ওই প্রথম লিটার 1 ঘন্টায় যে সেটা আমি দিতে পারছি না। যার ফলে আমি তাকে সিস্টারকে বললাম যে আপনি 2 লিটার ফ্লুইড রানিং দিবেন, তার পরবর্তী 3 লিটার আপনি 60 ড্রপসে দিতে থাকবেন। আমি প্রতি 2 ঘন্টা পর পর অ্যাসেস করে আমি হয়তো ফ্লুইডের ডোজটা, পেশেন্টের প্রেশার কেমন থাকছে, পেশেন্টের ডিহাইড্রেশন কেমন ইমপ্রুভ করছে, পেশেন্টের লাং বেসে কোনো পালমোনারি ইডেমা হয়ে যাচ্ছে কিনা সেটা দেখে দেখে আমি অ্যাডজাস্ট করবো। যার ফলে ফ্লুইড আমি স্ট্যান্ডার্ড যেভাবে প্রথম লিটার 1 ঘন্টা, পর লিটার 1 ঘন্টা, তারপর লিটার 2 ঘন্টা, তারপর লিটার 2 ঘন্টা, তারপর লিটার 4 ঘন্টা, তারপর লিটার 6 ঘন্টা, আমি ওইটা একদম মানে অ্যাকুরেট মেনটেন করতে পারছি না, কারণ আমি যে আমি ফ্লুইড রানিং দিল সেটা 2 ঘন্টায় শেষ হচ্ছে। আমি সিস্টারকে বললাম সেকেন্ড ব্যাগ থেকে আপনি প্রতি লিটার ফ্লুইডের সাথে 2 অ্যাম্পুল কেটি, যেহেতু পেশেন্টের পটাশিয়াম আমি আপনাদের আগেও বলেছি পটাশিয়াম 3.5 থেকে 5.5 হয়ে সেকেন্ড লিটারে আপনি 40 মিলিমোল করে দিবেন। আমি সিস্টারকে বললাম 2 অ্যাম্পুল ইনজেকশন কেটে দিবেন, যাতে 40 মিলিমোল হবে। সিস্টারকে বললাম আপনি ব্লাড স্যাম্পলটা কালেকশনের পরেই আপনি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করেন, আমরা ইউরিন কালচার এবং ব্লাড কালচার রিপোর্ট দেখে হয়তো আমরা ডোজটা অ্যান্টিবায়োটিকটা হয়তো চেঞ্জ করে দেব। এবং সিস্টারকে বললাম আপনি 50 ইউনিট রেগুলার ইনসুলিন মানে 0.5 ml রেগুলার ইনসুলিন 49.5 ml নরমাল স্যালাইনের সাথে মিশিয়ে ইনফিউশন পাম্পে দিবেন 6 ইউনিট পার আওয়ার। যখনই আপনি ব্লাড সুগারটা প্রতি 1 ঘন্টা পর পর, প্রতি আধা ঘন্টা পর পর সুগার মাপবেন, সুগারটা এবং ব্লাড সুগার যখন দেখবেন যে আপনি 16-17তে চলে আসছে তখন প্রতি আধা ঘন্টা পর পর মাপবেন। যখনই ব্লাড সুগার 14 নিচে আসবে তখন ইনফিউশনটা 3 ইউনিটে নিয়ে আসবেন, এবং অন্য হাতে যেটা নরমাল স্যালাইন পাচ্ছেন না সেখানে 10% দিয়ে 1000 ml 100 of চালু করেন। সো দিস ইজ দ্য টিপিক্যাল অর্ডার অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস ইন এ হসপিটাল, এবং পেশেন্টকে আমি ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি মনিটর করতে থাকবো। আমরা যখন পেশেন্ট দেখলাম যে ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি ইমপ্রুভ করে গেছে, পেশেন্ট সাধারণত 2 থেকে 3 দিন সময় লাগে পেশেন্ট সেটেল ডাউন হইতে। পেশেন্ট যখন মুখে খেতে পারবে, আমি হিসাব করলাম গত 24 ঘন্টায় পেশেন্ট 2 ইউনিট করে পাইছে, মানে আমি কিছুটা ডোজটা কমায় পেশেন্টে আবার ওই স্পিড মিক্স পেশেন্ট আজকে যে রেজিমেন্টটা পাইতো আমার আবার সেই রেজিমেন্টে চলে আসলাম। হ্যাঁ, কেস 2 এখন হচ্ছে আপনি সেকেন্ড কেস দেখেন। 27 বছর বয়সে, প্রায় কাছাকাছি কেস, 27 বছর বয়সে একজন অলরেডি অ্যাডমিটেড উইথ 36 উইক প্রেগনেন্সি, এটা তার 4th বাচ্চা। তখন আমি ফেনী সদর হাসপাতালের মেডিসিনের কনসালটেন্ট। তো আমি আপনার যাই শুনছেন সব, আমি সবাইকে বলি গভর্নমেন্ট সার্ভিস করার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সদর হাসপাতালে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। সদর হাসপাতালে সার্ভিস না দিলে আপনি বুঝবেন না যে লিমিটেড ফ্যাসিলিটিতে আপনি পেশেন্ট এক হচ্ছে চিকিৎসা ক্লিনিক্যাল আই আপনার কত ইমপ্রুভ করবে এটা আপনি চিন্তাই করতে পারবেন না সদর হাসপাতালে, যেহেতু এখানে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি অনেকটা কম। নাম্বার 1। নাম্বার 2, ভ্যারাইটিস অফ পিপল আপনি সদর হাসপাতালে হ্যান্ডেল না করলে আপনি বুঝবেন না। নাম্বার 3, ওখানে আপনি রোগীর চিকিৎসা এবং পাবলিক ম্যানেজমেন্ট দুটোই আপনি খুব ভালো শিখবেন। তো আমি তখন ফেনী সদর হাসপাতালে মেডিসিনের কনসালটেন্ট। তো 27 বছর বয়সী মহিলা, 36 সপ্তাহ প্রেগনেন্সি, এটা তো আমার 4th ইস্যু। আসুক যে
যে স্যার জ্বর 7 দিন ধরে, বমি হচ্ছে গত 3 দিন 5-10 বার ধরে, ব্লাড সুগার মাইপা সাথে সাথে গ্লুকোমিটার দিয়ে আমাদের ওয়ার্ডের যে গ্লুকোমিটার সেটা দিয়ে মাইপা দেখলাম ব্লাড সুগার হাই, ব্লাড সুগার মেশিনে হাই মানে ল্যাবে সেটা 35 অথবা তার চেয়ে বেশি। রোগী বলবো যে স্যার আমি ইনসুলিন নিচ্ছি না, এই অবস্থা। পেশেন্ট প্রিমিক্স ইনসুলিন পাই সকালে 14 এবং রাতে 10 করে। সুতরাং ব্লাড সুগার খুব বেশি, পেশেন্টের ফিভার আছে, ডিসওরিয়েন্টেশন আছে, এবং আমি ধরে নিচ্ছি এটা ডায়াবেটিক কিটোএসিডোসিস। আমি তখন কনসালটেন্ট মেডিসিনের কনসালটেন্ট হিসেবে কাজ করি সদর হাসপাতাল। ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি বলতে আমার হসপিটালে শুধু আরবিএস হয় এবং ইসিজি হয়, আর কোনো পরীক্ষা হয় না। রোগী বলছে স্যার ডু দ্য বেস্ট, কিন্তু আমি কোনো টাকা খরচ করতে পারবো না। সো আমার বার্ডেমের পেশেন্ট যেরকম বলছে যে স্যার ইউ ডু দ্য বেস্ট, মানি ইজ নট এ প্রবলেম, আমার এই ক্ষেত্রে রোগী এসে বলছে যে স্যার আমার বাচ্চা কাচ্চা 3 জন, আমার কোনো ইনকাম নাই, আল্লাহ আপনার ভালো করবে, ইউ ডু ট্রাই ইউর বেস্ট, কিন্তু স্যার টাকা খরচ হবে এমন কিছুতে আমি নাই। সুতরাং আমরা পুরো ফান্ড থেকে কিছু ম্যানেজ করে আমরা চিকিৎসা করলাম। পেশেন্ট ক্লিনিকে গিয়ে দেখলাম যে পালস 104, বিপিএ 90/70, পেশেন্ট খুব ডিহাইড্রেটেড। ব্লাড সুগার আমার ল্যাবে যেটা পাঠালাম সেটা 33.6। সদর হাসপাতালে সিবিসি এবং ইউরিনারি হয় এটা পাঠাইলাম, এবং এটা 2 দিন পর রিপোর্ট আসবে। তো ততদিনে হয়তো এসপা কিছু একটা হয়ে যাবে। এক ইসিজিটা হয় সদর হাসপাতালে, ইমার্জেন্সিতে ইসিজি থাকে। তো ইসিজি দেখে আমি আগেই বললাম, এক হচ্ছে যদি হাইপারক্যালেমিয়া হয় তাহলে টলপিক টি হবে হাইপারক্যালেমিয়াতে, এবং হাইপোক্যালেমিয়াতে সাধারণত এসটি ডিপ্রেশন হবে এবং টি ইনভার্সন হবে। তো এখানে টির চেহারা ছবি দেখে আমার খুব ভালো মনে হলো, সুতরাং আমি ধরে নিলাম পেশেন্টের পটাশিয়াম হয়তো 3.5 থেকে 4 এই ধরনের হতে পারে, ধরে আমি চিকিৎসা শুরু করলাম। সুতরাং ডায়াগনোসিস আমার ডায়াবেটিক কিটোএসিডোসিস। ইসিজি ওয়াচ করে টি হাইট দেখে আমি ধরে নিলাম পটাশিয়াম 3.5 থেকে 4। আমি সিস্টারকে বললাম এনকিউটি ফার্দার অ্যাডমিশন, ওই ক্ষেত্রে একই অর্ডার। আমি রোগীকে সিস্টারকে বললাম আপনি নর্মাল সেলেন 2 লিটার রানিং দেন, তারপর 3 লিটার আপনি 60 ড্রপসে কন্টিনিউ করেন, তার মধ্যে আমি ডোজটা অ্যাডজাস্ট করতে থাকবো। সেকেন্ড ব্যাগ থেকে আপনি পটাশিয়াম 1 অ্যাম্পুল, এখানে 2 অ্যাম্পুল দিয়েছি আমি, সরি এখানে আমরা ওই পেশেন্টটাকে আমরা 1 অ্যাম্পুল দিয়েছিলাম, যে আপনি পটাশিয়াম একটু কম, কারণ হচ্ছে ইলেক্ট্রোলাইটে আসলে পটাশিয়াম কমছে কিনা বা কতটুকু কমছে আমরা তো কিছুই জানি না, আমরা 1 অ্যাম্পুল দিয়েছিলাম। ব্লাড কালচারে কোনো ঝামেলা যেহেতু সদর হাসপাতালে নাই, সুতরাং আমি একটা সেপ্টাইজিন শুরু করলাম। ওই ক্ষেত্রে আমি সিস্টারকে ডোজটা যেভাবে দিয়েছি সেটা হচ্ছে 50 ইউনিট রেগুলার ইনসুলিন, এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। 500 ml নর্মাল সেলেনের সাথে মাইক্রোবুয়েটে 60 ড্রপসে যদিও দেওয়া উচিত 6 ইউনিট পার আওয়ার। এক হচ্ছে কিন্তু পেশেন্টের, এক হচ্ছে আমাদের হসপিটালে গ্লুকোমিটার আছে, কিন্তু স্ট্রিপ যা আছে আমি তার জন্য সর্বোচ্চ 10টা স্ট্রিপ খরচ করতে পারবো, রোগী তো কিছু কিনতে পারবে না। আমি সিস্টারকে বললাম যে একটু কম ইউনিটে দেন, এবং হচ্ছে প্রতি 6 ঘন্টা পর পর ব্লাড সুগার মাপবেন, কারণ হচ্ছে বারডেমে যেরকম সিস্টারকে বলছেন প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর মাপবেন, কারণ হচ্ছে আমার স্ট্রিপ সব শেষ হয়ে যাক এটাও আমি চাই না। এবং সিস্টারকে বললাম ব্লাড সুগার যখন 14 নিচে আসবেন তখন ইনসুলিন ইনফিউশনটা আরেকটু কমে 2 ইউনিট দিন, এবং পেশেন্টকে ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যালি মনিটর করতে থাকলাম। আশা কথা হলো আমি সদর হাসপাতালে থাকতে 7 থেকে 8 জন ডায়াবেটিক কিটোএসিডোসিস ম্যানেজ করেছি, একজনও মারা যায়নি, এটা হচ্ছে আশা কথা। এবং গাইনি কনসালটেন্টকে কল দিলাম, 36 উইকস প্রেগন্যান্সি, উনি বললো যে এখন আপনি যখনই আপনি ডিকে থেকে ইমপ্রুভ করে সাবকিউটেনিয়াস সুইচিং এ আসবেন তখনই আমি ডেলিভারি করায় ফেলবো। আমরা ইনডিউসড লেবার গাইনি কনসালটেন্ট দিয়ে, বাচ্চা আবার জন্মের পর হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল, সেটা আবার পেডিয়াট্রিক্সে কনসালটেন্ট এসে আইভি ডেক্সট্রোজ দিয়ে সেটা ম্যানেজ করলো। পেশেন্ট গো হোম উইথ হেলদি বেবি। হাজবেন্ড খুব হ্যাপি, বললো যে এবং আমাদের জন্য অনেক দোয়া করলো যে গুড সার্ভিস। কন্ট্রাসেপটিভ মেথড গাইনি কনসালটেন্ট ওনাকে অ্যাডভাইস করলো, যদিও গাইনি কনসালটেন্ট বললো আপনি হচ্ছে যদি সিজার করতাম তাহলে হয়তো টিউবাল লাইগেশন করতাম, বললো যে না ম্যাডাম আমি টিউবাল লাইগেশন করতে চাই না, যদিও পরে অবশ্য নর্মাল ডেলিভারি হয়েছে, শুধু টিউবাল লাইগেশনে কোনো প্রশ্নই আসে নাই। নেক্সট ইয়ার পেশেন্ট এগেন অ্যাডমিটেড উইথ 4 month প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিক কিটোএসিডোসিস। সেই একই পেশেন্ট পরবর্তী বছর আবার 4 মাসে প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে আসলো, সেই একই সিনারিও। রোগী লোক বললো যে স্যার ডু দ্য বেস্ট, উপরে আল্লাহর নিচে আপনি, আমি খরচ করতে পারবো না, এছাড়া আমি সবই করতে পারবো। উই ম্যানেজড এন্ড পেশেন্ট সার্ভাইভড এগেইন। ছুটির সময় পেশেন্ট আমাকে এসিউ করলো শি উইল ট্রাই হার বেস্ট নট টু বিকাম প্রেগনেন্ট এগেইন। আমি জানি না, তারপর আমি চলে আসছি অবশ্য সদর হাসপাতাল থেকে। আমি কিছুটা একটু বিরক্তই হলাম রোগীর উপর যে এইভাবে ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে হবে, কিন্তু কিছুটা সন্তুষ্টি আমার মধ্যে কাজ করলো যে আমার যেসব ট্রেনিং ইয়াং ডাক্তাররা এখানে কাজ করছিল তারা ডায়াবেটিক কিটোএসিডোসিসের ম্যানেজমেন্ট মোটামুটি হাতে কলমে শিখে তারা দে বিকাম এক্সপার্ট। সো দিস কাইন্ড অফ পেশেন্ট দে, অনেক পেশেন্টই দেখবেন যে এরকম ইনসুলিন বারবার ডিসকন্টিনিউ করছে, ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে ভর্তি হচ্ছে। ডেফিনেটলি ইনসুলিন এইভাবে ইরেগুলার বা ডিসকন্টিনিউ করা উচিত না, কিন্তু তারা আমাদের ইয়াং ফিজিশিয়ানদের ট্রেন্ড আপ করে রাখছে ডায়াবেটিক কিটোএসিডোসিস চিকিৎসা যাতে কখনো ভুলে না যায়।
So you have to learn to manage diabetic ketoacidosis patient with limited facility sometimes. এটা আমি সবসময় স্টুডেন্টদের বলি, আপনাকে সবসময় মনে রাখতে হবে। সুতরাং কুইজ ডাক্তার রিয়াদ তো আছেন মনে হয়, আপনাকে যদি কো-হোস্ট করা থাকে আপনি আনমিউট হইতে পারবেন অবশ্য। ডাক্তার রিয়াদ অথবা ডাক্তার ফাতেমা আছেন? স্যার আমি আছি। আচ্ছা, ওকে ডাক্তার ফাতেমা, আমি স্টুডেন্টদের একটু নিয়মটা বলে দেই। এক হচ্ছে আপনার এখানে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন থাকবে, আপনি চ্যাট বক্সে কমেন্ট করতে পারবেন, চ্যাট বক্সে কমেন্ট করবেন। এক হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা কমেন্ট করার দরকার নাই, আপনি সিঙ্গেল কমেন্ট করবেন, একটা কমেন্ট করবেন এবং 5টা কোশ্চেনের আনসার যেটা হবে শুধু সেটা লিখবেন। আনসার টু কোশ্চেন নাম্বার 1, আনসার টু কোশ্চেন নাম্বার 2 কিছু লেখার দরকার নেই। ধরেন প্রথম কোশ্চেন এমন থাকলো ইনসুলিন অথবা মেটফর্মিন, আপনি শুধু মেটফর্মিন লিখবেন। সেকেন্ড কোশ্চেন থাকলো ওয়েট লস ও ওয়েট গেইন, আপনি ওয়েট গেইন, শুধু 5টা কোশ্চেনের আনসার লিখবেন কমা কমা দিয়ে, তারপরে আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন। যদিও খুব সহজ কোশ্চেন, আমরা আজকে যা পাইছি সেখান থেকে কোশ্চেন করবো। সর্বোচ্চ 5 জন বিজয়ী যারা সবার আগে আনসার দিতে পারবেন, আই হ্যাভ এ বুক পাবলিশড বাই জয়পি, সেটা 5 জনকে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস পক্ষ থেকে উপহার দেওয়া হবে। ওকে, লেটস গো টু দ্য কুইজ। কোথায় গেল কুইজ? Oh, sorry. Okay, this is our quiz. Type 1 diabetes may present with diabetic ketoacidosis, yes or no? Unconsciousness is more common in HONC than decay, yes or no? Typical requirement of fluid in liter in decay in first 20 hours, মানে diabetic ketoacidosis প্রথম 24 ঘন্টায় কত লিটার ফ্লুইড আসলে সাধারণত দরকার হয়? Mention a investigation by which you can assess serum potassium when doing electrolyte is not possible. যেখানে আপনার serum electrolyte করার সুযোগ নাই, সেখানে আপনি পটাশিয়াম অ্যাসেস করার জন্য একটা বেডসাইড ইনভেস্টিগেশন কি করতে পারেন? HONC is more insulin sensitive than decay, yes or no? 5টা আনসার লিখেন, কমা দিবেন, কমা দিয়ে আপনার নাম লিখবেন এবং ফোন নাম্বার লিখবেন। There are lots of answers. টাইপ 1 ডায়াবেটিস ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা, ইয়েস অর নো? আনকনশাসনেস HONC বেশি কমন দেন ডায়াবেটিক কিটোএসিডোসিস, ইয়েস অর নো? প্রথম 24 ঘন্টা অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস টিপিক্যাল ফ্লুইড রিকোয়ারমেন্ট কত লিটার? যেখানে ইলেক্ট্রোলাইট করার ফ্যাসিলিটি নাই সেখানে আপনার সিরাম পটাশিয়াম অ্যাসেস করার জন্য একটা বেডসাইড ইনভেস্টিগেশন। HONC সাধারণত ইনসুলিনের ডিকের চেয়ে বেশি ইনসুলিন সেন্সিটিভ। হ্যাঁ, আমার ধারণা আমরা ইতিমধ্যে মোর দেন 50 আনসার পেয়ে গেছে, আমার ধারণা তার মধ্যে আমরা সঠিক 5 জন পেয়ে যাব। আমরা এখন আনসারে চলে যাই। হ্যাঁ ডাক্তার ফাতেমা, আপনি আনসারগুলো একটু নোট করে নেন অথবা একটা ছবি তুলে নেন। টাইপ 1 ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারি, এটা ডেফিনেটলি ইয়েস। আনকনশাসনেস ইজ মোর কমন ইন HONC দেন ডায়াবেটিক কিটোএসিডোসিস, অবশ্যই ইয়েস, কারণ HONC এর মানেই হতে কমা আছে। টিপিক্যাল রিকোয়ারমেন্ট সাধারণত প্রথম 24 ঘন্টায় 6 লিটার ফ্লুইড ডেফিসিট হয়। যেখানে ইলেক্ট্রোলাইট করার ফ্যাসিলিটি নাই সেখানে সাধারণত আপনি একটা ইসিজি করেও পটাশিয়ামটা অ্যাসেস করতে পারেন। HONC সাধারণত আমরা ইতিমধ্যেই বলছি, ডিকেতে আমরা সাধারণত 6 ইউনিট পার আওয়ার হিসেবে ইনসুলিন শুরু করি, HONC এ সাধারণত আমরা 3 ইউনিট করে শুরু করি। আমরা আগামী সপ্তাহে স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট, আমি সবগুলা ছবি দেখায় আপনাদের পড়ানোর চিন্তা ভাবনা করছি। স্কিন ম্যানিফেস্টেশন ডায়াবেটিস এক্সিস মেডিকেল স্কুল, স্পেশালি ডাক্তার ফাতেমা হক এবং ডাক্তার রিয়াদকে অনেক ধন্যবাদ, ডাক্তার সাইদকেও ধন্যবাদ, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসকে অবশ্যই ধন্যবাদ। আমরা 5টা প্রোগ্রাম করার পরিকল্পনা, আজকে আমাদের 3rd প্রোগ্রাম, ভ্যাকসিনকোকে অবশ্যই ধন্যবাদ। আমাদের যে কোনো সায়েন্টিফিক প্রোগ্রামে ভ্যাকসিনকো অলওয়েজ কোঅপারেট। বাসায় থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। থ্যাংক ইউ। আমি শেয়ার অপশনটা অফ করে দিলাম। ফাতেমা বিজয়ীদের নাম দেখতে থাকুক, আমি আপনাদের আনমিউট করে অপশন ওপেন করে দিলাম, আপনারা চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আনমিউট করার অপশন ইজ ওপেন, আপনি চাইলে নিজেকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস এন্ড HONC। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডাক্তার নূর মোহাম্মদ, প্লিজ।
আর আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আমি একটু বুঝতে পারি না যে আপনি সদর হাসপাতালের যে ম্যানেজমেন্ট, মানে লো ফ্যাসিলিটিজের যে ম্যানেজমেন্টটা, কষ্ট করে হুম আবার হুম হুম বলতেন, আমি ঠিক বুঝতে পারিনি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কোশ্চেন করছেন। লো ফেসিলিটি ম্যানেজমেন্টে আসলে আপনাদের দরকার, কারণ ইনফিউশন পাম্প হয়তো অনেকে মানে আমার ভাগ্যে যেমন জুটে নাই। 50 ইউনিট রেগুলার, এটা আপনি মুখস্থ করে নেবেন, 50 ইউনিট রেগুলার ইনসুলিন, মানে একটাপিড, জেনসুলিনা, ম্যাক্সুলিনা অথবা হিউমিনা, 50 ইউনিট রেগুলার ইনসুলিন যদি 500 ml নর্মাল স্যালাইনের সাথে যদি মিশান, আমি আবারও বলছি 50 ইউনিট রেগুলার ইনসুলিন যদি 500 ml নর্মাল স্যালাইনের সাথে মিশান এবং মাইক্রোগ্রিড দিয়ে যদি দেন, আপনি 60 মাইক্রোড্রপ পার মিনিটে দিলে 60 মাইক্রোড্রপ পার মিনিটে যদি অর্ডার করেন, সেটা মানে হলো 6 ইউনিট পার আওয়ার হিসেবে ইনসুলিনটা যাবে। আমি আবারও বলছি 50 ইউনিট রেগুলার ইনসুলিন, 50 ইউনিট রেগুলার ইনসুলিন যদি 500 ml নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে যদি মাইক্রোগ্রিড দিয়ে দেন 60 মাইক্রোড্রপ পার মিনিট, তাই 6 ইউনিট পার আওয়ার যাবে। ব্লাড সুগার যখন 14তে নেমে আসবে তখন তো আমি বলেছি 2 থেকে 3 ইউনিট পার আওয়ার, তখন মাইক্রোড্রপের ইনফিউশন রেটটা কমায় 20 থেকে 30 মাইক্রোড্রপ পার আওয়ার হিসেবে দিবেন। এটাই হচ্ছে লিমিটেড ফ্যাসিলিটিতে আপনার ইনস্ট্রাকশন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ডাক্তার ওয়াইনা আলম প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন স্যার, এই ইনফিউশনের স্যার ব্যাপারে। এখন স্যার আপনি বলছে প্রথমে আইভি 2000 আমরা রানিং দিব স্যার নরমাল জি স্যালাইন, জি জি সেই জি। ক্ষেত্রে আবার ইনজেকশন কেটি আমরা দিচ্ছি সেকেন্ড ব্যাগ, সেই ক্ষেত্রে স্যার সেকেন্ড ব্যাগটা কোনটা? এবং হচ্ছে যদি স্যার ওই আমরা ইনসুলিন দিচ্ছি যে 500 ml নরমাল স্যালাইনের মধ্যে, আমরা তো প্রথমে 1000 দিয়ে স্টার্ট করবো, তাহলে স্যার ইনসুলিনটা কখন বা ইয়েতে আমরা এভাবে স্টার্ট করবো? এক হচ্ছে ইনসুলিন, আপনি প্রথমে আসা মাত্র দুই হাতে ক্যানুলা করে ফেলবেন, লিমিটেড ফ্যাসিলিটি এবং অ্যাডভান্সড ফ্যাসিলিটিতে একটা হাতে ফ্লুইড যাবে এবং একটা হাতে যাবে হচ্ছে ইনসুলিন। তো আমরা যখন যেই হাতে রানিং দেই, সাধারণত রানিং, যদিও আমি বলছি এটা হচ্ছে গাইডলাইনের রিকমেন্ডেশন যে প্রথম ব্যাগ থেকে না দিয়ে সেকেন্ড ব্যাগে দেওয়ার জন্য, কিন্তু আমরা যেই ব্যাগটা রানিং যাই সাধারণত সেটাতে পটাশিয়ামটা অ্যাড করি না। তো আমি যদিও আপনাকে বলেছি সেকেন্ড ব্যাগে আপনার পটাশিয়াম অ্যাড করা উচিত, প্রথম 2 লিটার যে রানিং দিবেন এইটাতে কিন্তু পটাশিয়ামটা অ্যাড না করাটাই বেটার। আপনি ওই তারপর থেকে যেই ড্রপ, যেই ইনফিউশনটা আপনি 60 ড্রপসে দিচ্ছেন সেটাতেই আপনি পটাশিয়ামটা অ্যাড করা উচিত। থ্যাংক ইউ। দুই হাতে, এক হাতে ফ্লুইড যাবে, এক হাতে হচ্ছে ইনসুলিন যাবে। ইনসুলিন, ব্লাড সুগার যখন 14 নিচে চলে আসবে ইনসুলিনের ইনফিউশনটা কমায় দিবেন। আরেক হাতে যে পেশেন্ট ফ্লুইড পাচ্ছিল নরমাল স্যালাইন, ওইটা চেঞ্জ করে আপনি 10% দিয়ে 30 ড্রপসে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে পেশেন্ট তো ডিহাইড্রেটেড থাকে স্যার, ওই ক্ষেত্রে তো আমরা ইনভেস্টিগেশন করার পরে সেরাম ক্রিয়েটিনিন বেশি পেতে পারি, কিন্তু আমি তো যদি আগে থেকে না জানি যে পেশেন্টের আগে থেকে সিকেডি ছিল নাকি ডিহাইড্রেশনের কারণে পেশেন্টের ক্রিয়েটিনিনটা বাড়লো, সেক্ষেত্রে স্যার আমার ফ্লুইড ম্যানেজমেন্টটা কি হবে স্যার? আচ্ছা, এক হচ্ছে ডিহাইড্রেশনের জন্য সাধারণত একেআই হয়, সেক্ষেত্রে ক্রিয়েটিনিনটা মার্জিনালি বাড়ে, একদম খুব বেশি 6-7 হয়ে যাবে যে তা না, সাধারণত আপনি 2.1 2.2 সাধারণত মার্জিনালি বাড়ে। সুতরাং এক হচ্ছে পেশেন্টের আগে ইনভেস্টিগেশন আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করবেন, যদিও এটা আপনি সবসময় কনফার্ম থাকেন, হয়তো অনেক পেশেন্ট পাবেন যাদের হাতে কোনো ইনভেস্টিগেশনই হয়তো পেশেন্টের হাতে নাই। সুতরাং আপনি ওই ক্ষেত্রে সিকিউরিটির চেয়ে একেআইটাই বেশি করার চেষ্টা করবেন, বেশি চিন্তা করার চেষ্টা করবেন। কিন্তু যেসব পেশেন্টের আগে কি আপনি হিস্ট্রি নেবেন, পেশেন্টরা সাধারণত ক্রিয়েটিনিনের হিস্ট্রিটা ভুলতে চায় না। যেসব পেশেন্টের সিকিডি আছে তারা আপনাকে খুব সে সব হিস্ট্রি ভুলে যাবে, কিন্তু সে আপনাকে ক্রিয়েটিনের হিস্ট্রিটা সুন্দর বলবে যে স্যার 3 বছর আগে আমার 2.1 ছিল, তারপর 1.8 হয়েছে, তারপর 2.4 হয়েছে। সাধারণত পেশেন্ট যদি বলে যে না স্যার আমি তো জানি না, বা কিডনি পয়েন্ট তো স্যার আমার ভালো ছিলই জানি, আপনি একেআই অ্যাসেস করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। তবে যাই আপনি চিন্তা করেন না কেন, সবসময় আপনি পেশেন্টকে ক্লিনিক্যালি আপনি সবসময় লাং অস্কালটেট করে আপনি অ্যাসেস করার চেষ্টা করবেন পেশেন্টের ফ্লুইড ওভারলোড বা হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে কিনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আশরাফুল জি প্লিজ। স্যার আমি একজন মেডিকেল স্টুডেন্ট স্যার, আমার বাবার ডায়াবেটিস আছে স্যার। তো অনেক সময় স্যার দেখা যায় যে স্যার টেস্ট করার পরে স্যার মানে অনেক বেশি ডায়াবেটিস পাওয়া যায় স্যার, 25 28। সেক্ষেত্রে স্যার আমরা কখন বুঝবো যে স্যার কখন হাসপাতালে নিতে হবে স্যার, বা আচ্ছা, কি করতে না হবে? না, এক হচ্ছে আপনি যদি দেখেন যে পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল, তাই হসপিটালাইজ করার দরকার নাই। আপনি 20-25 পাইলো, তার মানে আপনার হয়তো ব্লাড সুগার যে আপনি যে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন পাচ্ছেন সেটা অ্যাডজাস্টমেন্টটা হয়তো ঠিক হচ্ছে না। আমরা রোগীদের সাধারণত যাদের ব্লাড সুগার এরকম রিকারেন্ট রোগীরা এসে বলে 20-22, আমরা সাধারণত ইনসুলিন দিই এবং ইনসুলিনের ডোজটা পেশেন্টকে অ্যাডজাস্টমেন্টটা
আমরা শিখিয়ে দিই। সুতরাং আপনার বাবার জন্য আপনি যে কোনো একজন এন্ডোক্রাইনোলজিস্টে দেখান, উনি আপনাকে যে ইনসুলিন দিবে এবং সেটা ডোজ অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হবে সেটা আপনাকে নিজেকেই অবশ্যই দেখে দেখে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে ভেরি নাইস কোশ্চেন। একটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, উনি বলেছে ডায়াবেটিক কিটোএসিডোসিসে ডেভিডসনের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলা আছে, এখানে বলা আছে ব্লাড সুগার 11.1। এখানে আমি আপনাকে বলি, এক হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং ম্যানেজমেন্ট। আমি যদি কন্ট্রোভার্সি আপনার আজকে প্রেজেন্টেশনটা যদি এন্ডোক্রাইনোলজিস্টের মধ্যে হইতো এবং টপিকস যদি হইতো কন্ট্রোভার্সি ইন ডায়াগনোসিস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস, এখানে দেওয়ার ডিফারেন্স গাইডলাইন। ডেভিডসনের যে গাইডলাইনটা ফলো করছে, তার গাইডলাইনটা ফলো করে ডেভিডসন ডিকে এবং হংকের 4টা নতুন এডিশনে তারা অ্যাড করছে। এটা হচ্ছে জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিক সোসাইটি। অ্যাকর্ডিং টু দেয়ার রিকমেন্ডেশন, ডায়াবেটিক কিটোএসিডোসিস পেশেন্টের ব্লাড সুগার 11.1 হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এছাড়া আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে রিকমেন্ডেশন বা যে গাইডলাইন ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস, তারা ডিফাইন করছে মোর দেন 13.8। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যে রিকমেন্ডেশন, তারা রিকমেন্ড করছে না, আপনি অবশ্যই 15 এ বেশি পাওয়া উচিত। সুতরাং আপনি বিভিন্ন গাইডলাইন যদি ফলো করেন, আমি ইতিমধ্যেই 3টা গাইডলাইনের কথা বললাম। এক হচ্ছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন হচ্ছে মোর দেন 15, যেটা আমি আমার প্রেজেন্টেশনে ইউজ করছি। জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিক সোসাইটির রিকমেন্ডেশন হচ্ছে হাইপারগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোএসিডোসিস মোর দেন 11.1। ডেভিডসন যে রেফারেন্স ইউজ করছে, ডেভিডসনের ডায়াবেটিস চ্যাপ্টার পিছে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে এবং কোন লাইনটা ওরা কোথা থেকে নিছে এটা ফলো করি। এটা আমার সবসময় খেয়াল করতে হয়, যেহেতু আমি বই লিখি, তো এটা আমার সবসময় খেয়াল করি। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে আপনি গাইডলাইন, যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট ডায়াবেটিস কেয়ার পাবলিশ হয়েছে, সেখানে তাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ইন্ডিকেট করছে মোর দেন 13.8। সুতরাং আপনি যে কোনো একটা লিখলে এক হচ্ছে, আপনি যদি 5th ইয়ার স্টুডেন্ট হন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ডেভিডসনের 11.1টাই ফলো করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি বললেন যে আমরা প্রথম 24 ঘন্টায় 6 লিটার ফ্লুইড দিব স্যার। হ্যাঁ জি প্লিজ। হ্যাঁ 3 লিটার হচ্ছে নরমাল স্যালাইন, 3 লিটার আমরা হচ্ছে ডেক্সট্রোজ কন্টেনিং যে কোনো স্যালাইন দিব আর কি। স্যার সেক্ষেত্রে আমার যদি প্রথম 1 লিটার স্যালাইন, নরমাল স্যালাইন আমি 2 লিটার প্রথমে রানিং দেওয়ার কথা, কিন্তু প্রথম 1 লিটার দেওয়ার পরে যদি আমি আরবিএস মেপে দেখি স্যার আমার 14 চলে আসছে, তখন কি আমি স্যার নরমাল স্যালাইন সুইচ করে ডেক্সট্রোজ কন্টেনিং স্যালাইনে চলে যাব, নাকি স্যার বাকি 2 লিটার নরমাল স্যালাইন আমি কন্টিনিউ করব? থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড কোশ্চেন। এটা হচ্ছে ডিবেট রিগার্ডিং দ্য ফ্লুইড রিপ্লেসমেন্ট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। আসলে আমি এখানে ফ্লুইড নিয়ে আপনাদের 2টা স্লাইড দেখালাম, ফ্লুইড রিপ্লেসমেন্ট নিয়ে আলাদা, ডায়াবেটিক কিটোএসিডোসিস ম্যানেজমেন্ট নিয়ে আলাদা বই আছে। আমি যত সহজে আপনাকে দেখালাম, আমি যত সহজে আপনাকে ম্যানেজমেন্ট দিলাম, আপনি যখন ফিল্ডে চিকিৎসা করতে যাবেন, দেখবেন যে আসলে পেশেন্ট টু পেশেন্ট, আপনি যদি 10টা ডায়াবেটিক কিটোএসিডোসিস চিকিৎসা করবেন, আপনি দেখবেন যে সিনারিও অনেক কিছুই দেখা যাচ্ছে অন্যরকম হচ্ছে। আমি যেটা বললাম, সাধারণত টিপিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে 6 লিটার ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স। সেটা বললাম 3 লিটার ইন্টারসেলার, 3 লিটার এক্সট্রা সেলার, যেটা নরমাল সেল এবং ডিকে দিয়ে গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড দিয়ে চিকিৎসা করতে হয়। আপনি যে এই কোশ্চেন করলেন, ভেরি গুড কোশ্চেন। একটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে হসপিটালাইজেশন হলেও আমি প্রথম লিটার নরমাল সেলেন দেওয়ার পরে দেখতাম যে ব্লাড সুগার 14 নিচে চলে আসে। আপনাকে খেয়াল রাখতে হবে, তাই এক হচ্ছে ইনসুলিনটা খুব রেপিড ডোজে আপনি দিচ্ছেন কিনা, নাম্বার 1। আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো ইনসুলিনের ইনফিউশনটা 1 থেকে 2 লিটারে নিয়ে নেওয়ার জন্য। এবং অবশ্যই আপনাকে তখন সুগার যদি 14 নিচে চলে আসে, আপনাকে অবশ্যই ফ্লুইডটা, বাকি পেশেন্ট যদিও ডিহাইড্রেটেড থাকে, সেটা আমরা চেষ্টা করবো 10% দিয়ে কারেক্ট করার জন্য। এবং ব্লাড সুগার যদি আবার বেড়ে যায়, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ব্লাড সুগার চেক করবো। সাধারণত আমরা 1 ঘন্টা পর করি। তখন আবার ব্লাড সুগার যদি 14 বেশি পাই, আবার নরমাল সেল দেবো আর কি। সাধারণত আমি যেটা আমার ইন্টার্ন অথবা মেডিকেল অফিসারদের বলি, যে অনেকটা ওপিসি পয়জনিং এর মতো, আমি বলি যে আপনাকে আগামী 3 দিন এই পেশেন্টের পাশে বসে থাকতে হবে ডায়াবেটিক কিটোএসিডোসিস। আপনি যদি বসে থাকেন, রোগী বেঁচে যাবে, এবং আসলেই তাই হয়। আপনাকে বারবার চিকিৎসাটা চেঞ্জ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ডাক্তার রাজু আহমেদ, প্লিজ। এই কোশ্চেনেরই সূত্র ধরে আরেকটা কোশ্চেন স্যার আমার, যে প্রথম দিন আমি 6 লিটার নর্মাল স্যালাইন দিলাম, তারপরেও ব্লাড সুগার 14 নিচে নামলো না। আমি নেক্সট ডেতে গেলাম, নেক্সট ডেতে আমার ফিড ম্যানেজমেন্টটা স্যার কেমন হবে? তখন কি আমি নর্মাল স্যালাইনটাই কন্টিনিউ করে যাবো, এবং সেটা কি রেটে? এটা স্যার আমার কোশ্চেন। পরের দিন 24 আওয়ার্সের পরে।
হুম আহ, স্যার আপনি আচ্ছা, ভেরি রিকোয়ারমেন্ট অফ ফ্লুইড ডেফিসিট ইন মডারেট একটু পেজ আছে, আপনি খেয়াল করেন। টিপিক্যাল রিকোয়ারমেন্ট অফ প্রথম 24 ঘন্টায় যদি মডারেট ডায়াবেটিক, হ্যাঁ বলছি সবগুলো প্রশ্ন উত্তর বলছি, কিন্তু আপনি যখন বলছেন তার মানে ফ্লুইড রিকোয়ারমেন্ট টিপিক্যাল রিকোয়ারমেন্ট 6 লিটার, মানে আপনাকে যে 6 লিটারই দিতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু পেশেন্ট হয়তো তার চেয়ে একটু কমও রাখতে পারে, কিছু কিছু পেশেন্ট তার চেয়ে বেশিও রাখতে পারে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, প্রথম দিন আমরা 6 লিটার ফ্লুইড দিয়েও ব্লাড সুগার স্টিল হাই, এরকমটা হতে পারে। তখনও কিন্তু আপনি ফ্লুইড ম্যানেজমেন্ট সেকেন্ড ডেতে ডিপেন্ডস আপন দা ব্লাড সুগার লেভেল, পেশেন্টের হাইড্রেশন স্ট্যাটাস, পেশেন্টের ইলেক্ট্রোলাইট রিপোর্ট এন্ড পেশেন্টের ইউরিন আউটপুট এন্ড দ্য কন্ডিশন অফ পেশেন্ট লাং বেস, সবকিছু জাজ করে আপনি জাজ করার চেষ্টা করবেন আসলে পেশেন্টের ডিহাইড্রেশনের মাত্রা দেখে, যে এই মুহূর্তে আমার আগামী 24 ঘন্টার জন্য কতটুকু ফ্লুইড আমি প্ল্যান করব ফর দিস পেশেন্ট। কিন্তু আপনি 24 ঘন্টা পর পরবর্তী 24 ঘন্টার জন্য যে ফ্লুইড আপনি প্ল্যান করলেন, ওই প্ল্যানও 6 ঘন্টা পর হয়তো দেখা যাবে যে আপনাকে হয়তো চেঞ্জ করে রাখতে পারে। সুতরাং পেশেন্টের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট দেখেই আপনি ফ্লুইড রিপ্লেসমেন্টটা আপনাকে গাইড করবে। একদম বইপত্রে যেভাবে হুবহু লিখে আছে, আপনি যখন চিকিৎসা করতে যাবেন দেখবেন যে এরকম হুবহু আপনি মেনটেন করতে পারছেন না। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম জি স্যার। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইনিশিয়াল ম্যানেজমেন্টে সাবকিউটেনিয়াস বা আইএম ইনসুলিনের কি কোনো রোল আছে? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। আমি আমার প্রেজেন্টেশনে দেখাইছি যেসব এক হচ্ছে যেসব ফ্যাসিলিটিতে আপনার আইভি ইনফিউশন দেওয়ার সুযোগ নেই, সেসব ক্ষেত্রে রেগুলার ইনসুলিন 10 থেকে 15 ইউনিট আইএম এবং তারপর প্রতি ঘন্টায় ঘন্টায় 5 থেকে 10 ইউনিট আইএম দিয়ে চিকিৎসা করে। আমার জানা মতে এখনকার পার্সপেক্টিভে আইভি ইনফিউশন দেওয়া যাবে না। সাধারণত দিকে তো অবশ্যই হসপিটাল বা ক্লিনিকে চিকিৎসা হয়, কিন্তু আপনি এটুকু মনে রাখেন যে আইএম ইনসুলিন দেওয়ার একটা অপশন কিন্তু ইন আওয়ার হ্যান্ড। কিন্তু আইএমটা আমরা প্রেফার করি না। এক হচ্ছে পেশেন্ট যেহেতু ডিহাইড্রেটেড থাকে, আইএম ইনসুলিন দিলে ইনসুলিনটা অ্যাবজর্পশন হয় না, নাম্বার 1। নাম্বার 2, যদিও হংকে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন বেশি, কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসেও কিন্তু একদম থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয় না যে ব্যাপারটা তা না। আইএম দিলে অনেক সময় দেখা যাচ্ছে হেমাটোমা হয়ে যায়, যার ফলে আমরা কিন্তু আইএম ইনসুলিনটা আমরা একদম ডিসকারেজ করি। কিন্তু অনেক সময় যখন অনেক সিনিয়র স্যাররা আপনাদের পরীক্ষা নেবে বা এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিবেন বা রেসিডেন্সি ফাইনাল পরীক্ষা দিবেন, স্যাররা আপনাদের জিজ্ঞেস করবে যে আইএম দেওয়ার কোনো স্কোপ আছে কিনা। আপনি বলবেন স্যার একদম লিমিটেড ফ্যাসিলিটিতে দেয়ার ইজ স্কোপ টু গিভ আইএম ইনসুলিন। আর সাবকিউটেনিয়াস কি দেওয়ার কোনো রোল আছে স্যার? সাবকিউটেনিয়াসের কোনো রোল নাই, কিন্তু আপনি যদি এক হচ্ছে জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিক সোসাইটি রিকমেন্ডেশন যদি দেখেন 2018-তে তারা যেটা আপডেট করছে, এটা যদিও আমি এইসব বলতে চাই না, তবুও একটু না বললে আপনারা বুঝবেন না। তারা বলছে আপনার যে আইভি ইনসুলিন দিচ্ছি তার সাথে পেশেন্ট লং অ্যাক্টিং যে ইনসুলিনটা বাসায় পাচ্ছিল, সেই লং অ্যাক্টিংটা সাবকিউটেনিয়াস আপনি কন্টিনিউ করেন। সুতরাং সাবকিউটেনিয়াস ইনসুলিন আপনি পরীক্ষাতে স্যারকে বলবেন যে স্যার আমরা আইভি যখন ইনসুলিন দেবো আমরা সাবকিউটেনিয়াস ইনসুলিনটা দেবো না, কারণ স্যার এইটুকু পর্যন্ত আপডেটেড। কিন্তু এইটুকু আপনি মনে রাখেন যে একদম লেটেস্ট রিকমেন্ডেশনে আপনি আইভি ইনসুলিনের পাশাপাশি সাবকিউটেনিয়াস বেসাল ইনসুলিনটা কন্টিনিউশনেও কিছু কিছু গাইডলাইনে রিকমেন্ডেশন আছে। থ্যাংক ইউ। জি স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, ওই যদি পেশেন্টের রেনাল ফেলুর থাকে বা কার্ডিয়াক ফেলুর থাকে, তখন স্যার আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টটা কি রকম হবে? এক হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে আপনি এক হচ্ছে ফ্লুইডটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2, এইসব পেশেন্ট আর প্রোন টু ডেভেলপ হার্ট ফেলিয়ার, প্লাস হচ্ছে সিকেডি পেশেন্ট অথবা রেনাল ইমপ্যায়ারমেন্ট পেশেন্টদের অনেক সময় হাইপারটেনশন থাকে, যাতে ফ্লুইড দিয়েই হার্ট ফেলিয়ার হয়ে যাবে। প্লাস এইসব পেশেন্টদের অনেক সময় কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে। সুতরাং আপনাকে প্রতি আধা ঘন্টা পর পরই লাং বেস অসকালটেট করে দেখতে হবে এবং পেশেন্টকে বলতে হবে যে আপনার শ্বাসকষ্ট হলে আমাকে বলবেন, অক্সিজেন স্যাচুরেশন দেখবেন, লাং বেস অসকালটেশন করবেন, প্রেশার দেখবেন, যাতে পেশেন্টের হার্ট ফেলিয়ার ডেভেলপ না করে। সাধারণত ফ্লুইড আমরা যেরকম 6 লিটার বললাম, সাধারণত আমরা একটু কম ফ্লুইড দিই এবং খুব কশাস থাকি হার্ট ফেলিয়ার যাতে না হয়ে যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি। আচ্ছা, আমরা তো জানি কিছু কিছু ড্রাগ আমাদের ইনসুলিন অ্যাকশনে ইম্পেয়ার করে। আচ্ছা, সেক্ষেত্রে কি এই ড্রাগ গুলা কি আমরা কি ওমিট করে দিব? না, এক হচ্ছে ইনসুলিনের অ্যাকশন ইম্পেয়ার্ড করে ঠিক এরকম কোন মেডিকেশন আসলে, মানে কি ধরনের মেডিকেশন বলতে চাচ্ছেন? এই যেমন অ্যান্টিসাইকোটিক, কর্টিকোস্টেরয়েড, তারপর বিটা ব্লকার। এক হচ্ছে বিটা ব্লকার ইনসুলিনের অ্যাকশন করে, এটা ক্লিনিক্যালি খুব বেশি সিগনিফিকেন্ট না। যে ডিকে ম্যানেজমেন্ট সাধারণত এক হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ কোনো মেডিকেশন বা অ্যান্টিসাইকোটিক কোনো মেডিকেশন, আননেসেসারি মেডিকেশন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, সব ধরনের মেডিকেশন আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে বন্ধ করে রাখি। অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন আমরা সাধারণত বন্ধ করে রাখি যতক্ষণ পেশেন্ট স্টেবল না হচ্ছে। একজন জিজ্ঞেস করছে 0.5%, 4-5% নরমাল স্যালাইন, বেবি স্যালাইন নামে পাওয়া যায় আমাদের দেশে, 0.45% নরমাল স্যালাইন।
I will take just one more question. হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ডাক্তার। স্যার আমার কোশ্চেনটা ছিল যে স্যার মানে এখানে আলোচনা হচ্ছে দেখলাম যে স্যার যখন আমরা একদম লেস ফেসিলিটিতে যখন আমরা আইএম দেবো স্যার, সেক্ষেত্রে আমি ফ্লুইড ম্যানেজমেন্ট করতেছি না, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, এটা নাম্বার 1 কোশ্চেন। আর নাম্বার 2 কোশ্চেন হচ্ছে স্যার যে যখন আমি দেখবো যে লাং বেস অস্কাল্টেড করে যে ক্রিপ্টেশন পাচ্ছি বা হার্ট ফেলিওর বা সিকিডি, সেক্ষেত্রে আমি যখন ফ্লুইডটা অফ করে দেবো সেক্ষেত্রে কি সমস্যা হবে কিনা? ধন্যবাদ। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা হচ্ছে স্যালাইন ইনফিউশনে একটা ক্যানুলা করা যাবে না, এরকম সেটিং এ ডিকে ম্যানেজমেন্ট কখনোই করতে যাবেন না। কারণ হচ্ছে আপনার কাজ হচ্ছে রোগী বাঁচানো, মানে এর সাথে এটাও আপনার উদ্দেশ্য, যাতে মাইক খাওয়া যাবে না। এক হচ্ছে ডিকে ম্যানেজমেন্ট কখনো আইএম ইনসুলিন দিয়ে কখনোই করবেন না। কিন্তু এটা যেমন ডেভিডসন থেকে একদম তুলেই দিছে, অনেক গাইডলাইন থেকে তুলে দিছে, কিন্তু একটা দুইটা গাইডলাইনে এখনো বলছে যে একদম লিমিটেড ফ্যাসিলিটি। কিন্তু আমাদের দেশে সাধারণত ডিকে অন্তত সদর হাসপাতাল, উপজেলাতেও আমি ম্যানেজমেন্ট করতে ডিসকাইজ করি। আমাকে অনেকেই ফোন করে যে স্যার আমার উপজেলাতে আমি নিয়ে আসি, আমি বলছি আপনি সদরে পাঠিয়ে দেন। সুতরাং আইএম দিয়ে আপনি কখনোই ম্যানেজ করার চেষ্টা করবেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা জিজ্ঞেস করলেন, আর সেকেন্ড কোশ্চেনটা কি বললেন? আচ্ছা, থ্যাংক ইউ। এক হচ্ছে আপনি পেশেন্টের প্রথম ফ্লুইড দেওয়ার পরে 2 লিটার দেওয়ার পরে আপনি দেখেন যে পেশেন্ট হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে, তখন দুইটা স্টেট, দুই ধরনের মানে স্কুল অফ থট এখানে কাজ করে। একটা হচ্ছে ফ্লুইডটা আপনি অফ করে দিবেন, আপনি হাফ ডোজে একটু ডায়াবেটিক্স, হাফ এমপুল ল্যাসিক্স দিয়ে আপনি অবজারভেশন করতে থাকবেন পেশেন্টের মানে লাং বেসে ক্যাপস কেমন ক্লিয়ার হচ্ছে, পেশেন্টের ইউরিন আউটপুট কেমন হচ্ছে। আরেকটা অবজারভেশন হচ্ছে অনেক সময় বলা হচ্ছে যে পেশেন্ট যেহেতু ডিহাইড্রেটেড থাকে, ডায়াবেটিক্স না দিয়ে আপনি 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেন, তারপর আপনি কশাসলি লো ডোজে ইনফিউশন শুরু করার জন্য। তো সাধারণত আমরা ডিকে পেশেন্ট যারা আপনার কাছে আসবে সাধারণত দেখবেন ইয়াং 20, 25, 35, 40, 45, সাধারণত ওদের দেখবেন যে হার্ট ফেলিয়ার হওয়ার ইনসিডেন্স ইজ ভেরি মিনিমাম। ইউজুয়ালি তাদের ক্ষেত্রে অথবা যাদের কোমরবিডিটি অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ রেনাল ইমপ্যায়ারমেন্ট আছে, তাদের ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন। ঠিক আছে, 10:06 বেজে গেছে। ডাক্তার ফাতেমা কি আছেন? আচ্ছা, ওকে, লাস্ট কোশ্চেন প্লিজ, লাস্ট কোশ্চেন প্লিজ। আমার কোশ্চেনটা হলো স্যার, এই যে আমরা তো ডিকে ডায়াগনোসিস তিনটা ক্রাইটেরিয়া দিক করতেছি, তো আমাদের বাংলাদেশের এসপেক্টে এসিডোসিস করার জন্য স্যার আমাদের এবিজি করা লাগবে, তারপরে কিটোন বডি করার জন্য। তো আমি তো স্যার আলটিমেটলি আরবিএস ছাড়া আর কোনো পয়েন্ট পাচ্ছি না তিনটা ডায়াগনোসিস একসাথে করার জন্য। তো এই ক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল দিয়ে আমরা জাজমেন্ট দিয়ে ট্রিটমেন্ট শুরু করব কিনা, একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা একটু বলে ফেলি। সেকেন্ড কোশ্চেনটা হলো স্যার, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডিকের পেশেন্টগুলো নেগলেক্টেড কেস হয়ে আসে আমাদের এখানে। তো সেক্ষেত্রে এই ধরনের প্রলং ডিকের পেশেন্ট নেগলেক্টেড কেস, এদের ন্যাচারাল হিস্ট্রি কি যদি ট্রিটমেন্টটা দিতে দেরি হয়, যেহেতু এখানে মাল্টিফ্যাক্টোরিয়াল অর্গান ইনভলভমেন্ট আছে? আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে, এক হচ্ছে আপনি যখন লিমিটেড ফ্যাসিলিটিতে কাজ করবেন, আমি সাধারণত ওই রোগীর লক্ষ্যে বলি যারা একটু অ্যাফোর্ডেবল, যে একটু কিটোন বডি স্ট্রিপ পাওয়া যায়, আপনি যে জেলা সদরই কাজ করেন না কেন, কিন্তু আমি সাধারণত যেমন এন্ডোক্রাইনোলজিস্ট, কিছু কিটোন বডি স্ট্রিপ আমি যেমন আমার হসপিটালে আমার রুমে আমি রেখে দিয়েছিলাম। আমি করতাম কি, এক হচ্ছে ব্লাড সুগার খুব বেশি 25-30, পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড, আমি স্ট্রিপ ইউরিনে দিয়ে দেখলাম যে পজিটিভ, এটা ইনস্ট্যান্ট দেখা যায় কিটোন বডি স্ট্রিপ দিয়ে, যার ফলে আমি ডিকে হিসেবে ম্যানেজ করলাম। কিন্তু আপনার কাছে কিটোন বডি স্ট্রিপ যদি না থাকে, কারণ সবার কাছে কিটোন বডি স্ট্রিপ সব হসপিটালে হয়তো পাওয়া যায় না, বা সবাই আমার মতো অতি উৎসাহী হয়ে প্রিজার্ভ করে, আমি যেহেতু এন্ডোক্রাইনোলজিস্ট হয়তো আমি সেই জন্য রেজিস্ট করছি। ব্লাড সুগার 25 থেকে 30, পেশেন্ট ইজ সিভিয়ারলি ডিহাইড্রেটেড, আপনি চোখ বন্ধ করে ডিকের চিকিৎসা শুরু করতে পারেন। কিন্তু অন্তত ইউরিন ফর কিটোন বডিটা ওই ল্যাবে করতে পাঠাইয়ে আপনি হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর পেয়ে যাবেন। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো রোগীর লক্ষ্যে বলা যে একটা কিটোন বডি স্ট্রিপ এক দই নিয়ে আসেন, এইভাবে আপনি ডায়াগনোসিস। আর অন্তত ইলেকট্রোলাইট অথবা একটা ইসিজি করলে আপনি অনেক সময় হাইপোক্যালেমিয়া ফেচার, ইলেকট্রোলাইটে বাইকার্বনেটটা কম পাইলেও কিন্তু আপনি এবিজি যেমন আমরা সদর হাসপাতালে আমি একটু এবিজি করি নাই, আমি বলছি একটু ইলেকট্রোলাইট করি, ইলেকট্রোলাইটে বাইকার্বনেট কম পাইলেই তো আমি বুঝে যাচ্ছি যে এখানে অ্যাসিডোসিস হচ্ছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ডাক্তার ফাতেমা কি আছেন? জি স্যার, আমি আছি। আচ্ছা, তার আগে ভ্যাকসিন কে আছে? ভ্যাকসিন পক্ষ থেকে কেউ আছেন? ভ্যাকসিন পক্ষ থেকে একজন তো থাকার কথা না, চলে গেল। আচ্ছা, যাই হোক, ভ্যাকসিন পক্ষ থেকে কেউ আছেন? আচ্ছা, যাই, এই কামরুল কি আছেন?
আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ডাক্তার ফাতেমাকে রিকোয়েস্ট করছি, এক হচ্ছে বিজয়ীদের নাম ঘোষণা করেন, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এখানে হচ্ছে প্রথম 5জন বিজয়ীদের মধ্যে আছে হচ্ছে ডক্টর মারজান, অগ্নিজ, ডক্টর মোহাম্মদ নাদিমুল ইসলাম, আবু মুসা, আর হচ্ছে ডক্টর নোমান। স্যার আপনি কি হ্যাঁ, শুনতে ডাক্তার পাচ্ছেন? ফাতেমা প্লিজ। একটু মাঝে মাঝে কেটে আসতেছে, তো অনেকে হয়তো শুনতে পায়নি। স্যার আমি কি নামগুলো আবার ঘোষণা করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন প্লিজ। আচ্ছা, ডক্টর মারজান, অগ্নিজ, ডক্টর মোহাম্মদ নাদিমুল ইসলাম, আবু মুসা, আর ডক্টর নোমান। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সমাপ্তি ঘোষণা করেন স্যার প্লিজ। স্যার একটা কথা আর কি, মানে হ্যাঁ এটা হ্যাঁ আমার প্লিজ। জন্য না, এমনি ওই স্যার ওই লাস্ট অ্যানসারটা নো ছিল মনে হয়, নোট লাস্ট অ্যানসারটা ইয়েস ছিল না স্যার, লাস্ট অ্যানসারটা? না, লাস্ট অ্যান্সারটা নো ছিল। আচ্ছা 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 okay. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ডাক্তার ফাতেমা এবং যারা শুনছেন, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার ক্লাসের জন্য শুধু মেডিকেল স্টুডেন্টই না স্যার, অনেক ডক্টরও অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে আপনার ক্লাসটার জন্য। স্যার প্রথমে আমি নেটের সমস্যার কারণে কথা বলতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। হ্যালো আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার রাজু আহমেদ প্লিজ। স্যার আমি আসলে ওই যে ডক্টর ফাতেমার জন্য আমি আসলে ক্লাসগুলো স্যার মানে পরবর্তীতে আবার কোথায় দেখবো স্যার, আমি আসলে খুঁজে পাই না পরে স্যার, এই জন্য। আচ্ছা, আপনি কি আমাদের এক্সিস মেডিকেল স্কুলের সাথে অ্যাড আছেন? জি আছি, কিন্তু আমি পাই না ওখানে, ভিডিও অপশনে গিয়ে পাই না। আচ্ছা, আমরা স্যারের ক্লাসগুলোর আগে স্যারের লিংক দেওয়া হয়। না, উনি মনে হয় পুরাতন গত ক্লাসগুলো ভিডিও কথা বলছেন। জি 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 স্যার। আচ্ছা, স্যারের ক্লাসগুলো আমাদের হচ্ছে এক্সিস মেডিকেল স্কুলে একটা ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনি ওখানেও পেয়ে যাবেন স্যারের ক্লাসগুলো। ওখানে আমি দুটা শুধু স্যারের ক্লাস পেয়েছি, তিনটা। একটা হচ্ছে যে ইনসুলিন নিয়ে একটা ওরাল ড্রাগ নিয়ে একটা, আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। বাট হাইপোথাইরয়েডিজম কিংবা যে কালকের গত ক্লাসটা, এটাও পাচ্ছি না। না, গত ক্লাসটা অ্যাক্সিস না, ওটা হচ্ছে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি, ওখানে পাবেন। এখানে 3টা ক্লাস, আজকে 3rd ক্লাস। আপনি যে দুটো পাইছেন ওইডি ইনসুলিন, আজকে 3rd ক্লাস নিলাম হচ্ছে ডায়াবেটিক কিটোসিডোসিস। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো 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 স্যার। হ্যালো স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার মেবি ডিসকানেক্টেড হয়ে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়া আসো। জি। আচ্ছা, স্যার কি এখনো আছেন? তাসিন। হ্যাঁ হ্যাঁ, ইয়া আমি শুনতেছি। হ্যাঁ, তোমার কেমন কোশ্চেন করতেছে, একটু দেখো। আচ্ছা। হ্যালো হ্যালো। জি, লাস্ট অ্যানসারটা বোধহয় ইয়েস ছিল স্লাইডে। একটু এটা কি ইয়েস নাকি নো? স্লাইডে যদি মনে করে ইয়েস ছিল। আচ্ছা, এখানে কো-হোস্ট একজন আছে না, ফাতেমা না কে যেন? জি জি। আচ্ছা, দেখেন যে একটা ভাইয়া আপনাকে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, আমি যখন স্যার অ্যানসার গুলো বলেছে তখন আমি এখানে নো লিখেছি। এখন কেউ যদি বলতেন যে আসলে এটার অ্যানসারটা কি ছিল, আমার এখানে নো লেখা ছিল। ইয়েস ছিল আপু আমার স্যারের স্লাইডে ইয়েস লেখা ছিল। জি, স্লাইডে ইয়েস লেখা আচ্ছা, ছিল। স্যারের স্লাইডে ইয়েস লেখা ছিল। আচ্ছা, কারো কাছে স্ক্রিনশটটা আছে? গ্রুপে কি একটু শেয়ার করতে পারবেন? স্ক্রিনশট তো নেই সম্ভবত। না, নেই।
তো অ্যান্সার চ্যাট বক্সের কি এমনিতে রেকর্ড আছে? চ্যাট বক্সের রেকর্ড আমার কাছে আছে, চ্যাট বক্সের স্ক্রিনশট আমার কাছে আছে, সমস্যা নাই। আমি দরকার হলে স্যারকে ফোন দিয়ে আমি শুনে নিব অ্যান্সার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ইয়েস হয়ে থাকে তাহলে আমি বিজয়ীদের নাম চেঞ্জ করে ইয়েস যারা দিয়েছে তাদের নাম ঘোষণা করে দেওয়া হবে গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন কি লিভ নেওয়া যাবে? জি জি, আপনি লিভ নিতে পারেন, ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের সাথে কি ফোনে যোগাযোগ করা গেছে? স্যার কি আর আসবেন? আসবে আমরা কি, আমি দেখছি ফর্মাতে বলছিলাম, আমরা কি তাহলে প্রোগ্রামটা কি কুইট করবো?